আজকের এই ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিরঞ্জিত টুপু। আজকে আমাদের অ্যাডমিশনের প্রথম ক্লাস, প্রথম বাংলা ক্লাস। প্রত্যেকটি ক্লাসই আমরা এমনভাবে শিখব এবং প্রত্যেকটি টপিক আমরা এমনভাবে শিখব যাতে করে আহ, বাংলা নিয়ে তোমাদের তেমন কোনো সমস্যা আর না হয় এবং পরীক্ষায় তোমরা যাতে বাংলায় অনেক ভালো একটা ফলাফল পাও। ঠিক আছে? তো আশা করছি তোমাদের আমার এই ক্লাসগুলো অনেক হেল্পফুল হবে। ঠিক আছে, তো চলো আমরা ক্লাস শুরু করি। আজকে হচ্ছে আমাদের প্রথম ক্লাস। তো আজকে হচ্ছে আমরা বর্ণমালা, বাংলা বর্ণমালা, তার মধ্যে ধ্বনি এবং বর্ণ যেগুলো আছে এগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে? ওকে। তো আমরা জানি যে হচ্ছে আহ, বাংলা বর্ণমালায় বর্ণের সংখ্যা 50টি। এটা আমরা সবাই জানি। সরিয়ে সরা ক খ যেগুলো আছে এই সংখ্যা মোট 50টি। এটা কিন্তু বর্ণের সংখ্যা, বাংলা বর্ণের সংখ্যা। ঠিক আছে? কিন্তু বাংলা বর্ণমালা কিন্তু একটি। বাংলা বর্ণমালা হচ্ছে একটি। ঠিক আছে? বাংলা বর্ণমালা একটি এবং সেই বর্ণমালায় বর্ণের সংখ্যা আছে 50টি। পরীক্ষায় এটাও আসতে দেখা গেছে যে আহ, বর্ণমালা কয়টি, বাংলা বর্ণমালা কয়টি। ঠিক আছে? বর্ণমালা কিন্তু একটাই এবং সেই বর্ণমালায় সেই বর্ণমালার মধ্যে বর্ণ আছে 50টি। তাহলে হচ্ছে বর্ণমালা একটি আর বর্ণের সংখ্যা হচ্ছে 50টি। এটা তোমরা মনে রাখবা। ওকে। আচ্ছা। তো সেই বর্ণগুলোকে, এই 50টি বর্ণগুলোকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে স্বরবর্ণ আর একটা হচ্ছে ব্যঞ্জনবর্ণ। তো এই দেখো, স্বরবর্ণের পাশে আমি স্বরধ্বনি দিয়ে রাখছি। তো ধ্বনি আর বর্ণ কিন্তু এক জিনিস নয়। এই যে বর্ণ আর এই ধ্বনিটা কিন্তু এক জিনিস নয়, এটা আমরা একটু পরে আস্তে আস্তে দেখব। ঠিক আছে? আচ্ছা, তাহলে স্বরবর্ণের সংখ্যা কয়টি? স্বরবর্ণের সংখ্যা কিন্তু এই ধ্বনিটা আমি একটু পরে দেখছি। তো এই স্বরবর্ণের সংখ্যা কয়টি? স্বরবর্ণের সংখ্যা হচ্ছে 11টি। স্বরীয়, স্বরিয়া, রস্বই, দীর্ঘই, রস্যু, দীর্ঘ, রি, এ, ওই, ও এই নামে সময় জানি। এটা নতুন করে পড়ার কিছু নেই। আচ্ছা, তো স্বরবর্ণের সংখ্যা হচ্ছে 11টি আমরা দেখলাম। আর ব্যঞ্জন বর্ণের সংখ্যা কয়টি? ব্যঞ্জন বর্ণের সংখ্যা হচ্ছে এই হচ্ছে 39টি। ঠিক আছে? ক থেকে একদম চন্দ্রবিন্দু পর্যন্ত। তোমরা এগুলো যদি সিকোয়েন্সি মানে সিরিয়ালি যদি মুখস্থ না থাকে, আমরা তো ছোটোবেলায় পড়েছি, তো যদি মুখস্থ না থাকে তাহলে দয়া করে একটু মুখস্থ করে নিবা, একদম সিরিয়ালি মুখস্থ করবা। ঠিক আছে? তাতে করে তোমাদের পড়তে এবং বুঝতে সুবিধা হবে, কারণ বর্ণমালা থেকে প্রায়শই প্রশ্ন এসে থাকে। তো এভাবে যদি তোমাদের সিরিয়ালি মুখস্থ না থাকে তাহলে তোমাদের বুঝতে এবং সমস্যা হতে পারে। ঠিক আছে? তো তোমরা একটু মুখস্থ করে নেবো, যদি মুখস্থ না থাকে তাহলে সিরিয়ালি আর কি। মুখস্থ সবারই আছে, তো সিরিয়ালি একটু মুখস্থ করে নিতে হবে। ওকে। তাহলে মনে রাখবো কি, আমরা কী মনে রাখবো? যে স্বরবর্ণ হচ্ছে 11টি, এই 11টি, আর ব্যঞ্জন বর্ণ হচ্ছে 39টি। ওকে। আচ্ছা, তারপরে আসি। তারপরে এই যে বর্ণ আছে, আমরা মোট 50টি বর্ণ পেলাম। এই 50টি বর্ণের মধ্যে মাত্রা দিয়ে আবার মাত্রা অনুযায়ী তিন ভাগে ভাগ করেছে। মাত্রা অনুযায়ী, মাত্রা কী জিনিস? মাত্রাটা হচ্ছে বর্ণের ওপরে যেই দাগ থাকে না, ওই দাগটা, যেমন স্বরের উপরে দাগ আছে, এই দাগটা আছে। স্বরের উপরে দাগটা আছে, রসের উপরে দাগ আছে। দেখো, এ আছে না, এই এর উপরে কোনো দাগ নাই। ও, ও এর উপরে কোনো দাগ নাই। ঠিক আছে? তো এই মাত্রা অনুযায়ী কোন বর্ণের উপরে কেমন মাত্রা আছে সেই মাত্রা অনুযায়ী বর্ণকে তিন ভাগে ভাগ করা হয়। ঠিক আছে? একটা হচ্ছে পূর্ণমাত্রা, একটা হচ্ছে পূর্ণমাত্রা, একটা হচ্ছে অর্ধমাত্রা, আর একটা হচ্ছে মাত্রাহীন, মানে মাত্রা নেই এমনভাবে। তো এই পূর্ণমাত্রা বর্ণের সংখ্যা হচ্ছে 32টি। মোট 50টি বর্ণের মধ্যে, মোট 50টি বর্ণের মধ্যে 32টি এমন বর্ণ আছে যে বর্ণে পূর্ণমাত্রা আছে, একদম পূর্ণ। দেখো, স্বরীয়, স্বরিয়া, এগুলো দেখো, এই যে এগুলোর আর হচ্ছে এগুলোর দেখো, সবগুলোর কেস দেখো একদম পূর্ণমাত্রা আছে কিন্তু। ঠিক আছে? তো পূর্ণমাত্রা মোট 50টি বর্ণের মধ্যে পূর্ণমাত্রা বর্ণের সংখ্যা কয়টি তাহলে? 32টি। তো এই 32টির মধ্যে আবার 6টি বর্ণ আছে, 6টি স্বরবর্ণ আছে, 6টি স্বরবর্ণ আছে এবং বাদ বাকি 26টি ব্যঞ্জনবর্ণ আছে। ঠিক আছে? তাহলে 26টি ব্যঞ্জনবর্ণ পাইলাম আর হচ্ছে 6টি স্বরবর্ণ পাইলাম, যেগুলো হচ্ছে পূর্ণমাত্রার। তাহলে 26 আর 6 কত হয়? 32 হয়। এই যে 32 আমরা পেয়ে গেছি। ঠিক আছে? তারপরে অর্ধমাত্রা, অর্থাৎ যেই বর্ণের পূর্ণমাত্রা নাই, অর্ধেক মাত্রা আছে, সেগুলোকে হচ্ছে অর্ধমাত্রা বলা হয়। ওকে। তাহলে হচ্ছে আহ, এই অর্ধমাত্রা বর্ণের সংখ্যা হচ্ছে 8টি, মোট 8টি। মোট 50টি বর্ণের মধ্যে 8টি বর্ণ আছে যে বর্ণের হচ্ছে অর্ধেক মাত্রা আছে,
আর বাকি অর্ধেক মাত্রা নেই। তো এই 8টির মধ্যে একটি স্বরবর্ণ আছে যেটা রি, ঠিক আছে, একটি স্বরবর্ণ আছে যেটা হচ্ছে অর্ধেক মাত্রা আছে, আর হচ্ছে বাদ বাকি এই 7টি, এই যে এই 7টি হচ্ছে ব্যঞ্জনবর্ণ। তাহলে হচ্ছে আমরা অর্ধমাত্রা পেলাম হচ্ছে 8টি। এই 8টি অর্ধমাত্রার মধ্যে স্বরবর্ণের সংখ্যা হচ্ছে 1টি যেটা হচ্ছে রি, আর হচ্ছে ব্যঞ্জনবর্ণের সংখ্যা হচ্ছে 7টি। ঠিক আছে, এই যে এখানে আমি লিখে দিয়েছি। তাহলে এই 7 আর একে কত হলো, 8টি হয়ে গেল। ওকে, তো 3 নম্বর হচ্ছে মাত্রাহীন, মানে একদমই মাত্রা নেই। তো এই মাত্রাহীন বর্ণের সংখ্যা কয়টি? 10টি। ঠিক আছে, তো এই 10টি মাত্রাহীন বর্ণের মধ্যে স্বরবর্ণের সংখ্যা হচ্ছে 4টি। স্বরবর্ণ 4টি এমন স্বরবর্ণ আছে যেগুলোর উপরে কোনো মাত্রা নেই, এই যে আমি এখানে লিখে রেখেছি। এবং বাদবাকি 6টি হচ্ছে ব্যঞ্জনবর্ণ। এই যে ব্যঞ্জনবর্ণের সংখ্যা হচ্ছে 6টি, মানে মাত্রাহীন, মানে মাত্রা নেই। তাহলে এই 6টি ব্যঞ্জনবর্ণ এবং 4টি স্বরবর্ণ মিলে কয়টি হলো? 10টি হলো। ঠিক আছে, এটা তোমাদের অবশ্যই মনে রাখতে হবে, পরীক্ষায় প্রায়শই এসে থাকে। ওকে, এই তো এখানে আমি একটা চার্টের মাধ্যমেই সবগুলো সুন্দর করে দিয়ে দিয়েছি। তাহলে দেখো মোট 50টি বর্ণ, আমরা একটু সংক্ষেপে দেখে নিই। মোট 50টি বর্ণ, ঠিক আছে। আচ্ছা, আমি একটু নিচে লিখি। মোট 50টি বর্ণ। তো এই 50টি বর্ণের মধ্যে পূর্ণমাত্রা আছে কয়টি? 32টি, মানে স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ মিলেই পূর্ণমাত্রার সংখ্যা হচ্ছে 32টি। তো এই পূর্ণমাত্রা 32টির মধ্যে 6টি আছে কি স্বরবর্ণ এবং 26টি আছে ব্যঞ্জনবর্ণ। তাহলে 26 আর 6 কত হলো? 32 হয়ে গেল। আচ্ছা, তারপরে এই 50টি বর্ণের মধ্যে 8টি বর্ণ আছে যেগুলো হচ্ছে অর্ধমাত্রা, মানে মাত্রা আছে অর্ধেক। এই 8টির মধ্যে একটি হচ্ছে স্বরবর্ণ আর 7টি হচ্ছে ব্যঞ্জনবর্ণ। তাহলে 7 আর 1 কত হলো? এই 8 হয়ে গেল। তারপরে এই 50টির মধ্যে 10টি এমন বর্ণ আছে যে বর্ণগুলোর একদমই মাত্রা নেই, ঠিক আছে, মানে মাত্রাহীন। তো এই মাত্রাহীন 10টি বর্ণের মধ্যে 4টি আছে হচ্ছে স্বরবর্ণ আর 6টি হচ্ছে ব্যঞ্জনবর্ণ। তাহলে 6 আর 4 কত হলো? 10 হয়ে গেল। ঠিক আছে, তাহলে এটি তোমরা খুব ভালো করে মনে রাখবে, এখান থেকে প্রশ্ন এসে থাকে। ওকে, আমরা পরবর্তীতে চলে যাই। ওকে, এবার আমরা একটু ব্যঞ্জনবর্ণ এবং ব্যঞ্জনবর্ণের যে বর্ণ আছে এবং যে ধ্বনি আছে সেই ধ্বনি এবং বর্ণ নিয়ে একটু আলোচনা করব। ঠিক আছে, ধ্বনি এবং বর্ণ না বুঝতে পারলে তোমাদের একটু বুঝতে অসুবিধা হবে, সেজন্য একটু ধ্বনি নিয়ে আলোচনা করি। আচ্ছা, ধ্বনি হচ্ছে আওয়াজ, বুঝছো? ধ্বনি হচ্ছে এক প্রকার আওয়াজ যেটা হচ্ছে আমরা মুখ দিয়ে উচ্চারণ করি। এই যে এখন যে কথাগুলো আমি তোমাদের সামনে বলছি, এইটা কিন্তু প্রত্যেকটা ধ্বনির সমন্বয়ে তৈরি হচ্ছে। ঠিক আছে, ধ্বনির সমন্বয়ে কিন্তু তৈরি হচ্ছে। তো এই যে আমরা যে একটু আগে স্বরবর্ণ পড়লাম কয়টি? স্বরবর্ণ পড়লাম হচ্ছে 11টি। স্বরবর্ণ 11টি পড়ে আসলাম না একটু আগে? স্বরবর্ণ পড়ে আসলাম কয়টি? 11টি পড়ে আসলাম স্বরবর্ণ। ঠিক আছে, স্বরবর্ণ পড়লাম কয়টি? এই স্বরবর্ণ পড়ে আসলাম হচ্ছে 11টি। তো 11টি স্বরবর্ণ হলেও স্বরধ্বনির সংখ্যা, স্বরধ্বনি বলি অথবা মৌলিক স্বরধ্বনি বলি, শুধু স্বরধ্বনি বললেও হয়। মৌলিক স্বরধ্বনির সংখ্যা হচ্ছে কয়টি? 7টি। মৌলিক স্বরধ্বনির সংখ্যা হচ্ছে 7টি। তাহলে 7টি কেন হলো? স্বরধ্বনির সংখ্যা 7টি কেন হলো? আর বর্ণের সংখ্যা কেন 11টি হলো? এটি আমাদের একটু বুঝতে হবে। ঠিক আছে, এটা বুঝতে পারলে দেখবা যারা কখনোই ভুলবা না। শুধু তোমরা মুখস্থই করো, মানে করো জানি, বই দেখে হোক বা ক্লাসে হোক, যেভাবে হোক শুধু মুখস্থই করো। কিন্তু কেন 7টি হচ্ছে, স্বরধ্বনি কেন 7টি হচ্ছে, আর স্বরবর্ণ কেন 11টি হচ্ছে, এটা আসলে আমরা না বুঝে মুখস্থ করি। তো না বুঝে মুখস্থ করার ফলাফলটা আসলে খুব ভালো হয় না। হ্যাঁ, তো আমরা একটু বুঝে বুঝে পড়বো। আচ্ছা, তো মৌলিক জিনিসটা কি? মৌলিক জিনিসটা হচ্ছে যার কোনো বিকল্প নেই। ঠিক আছে, যেই জিনিসের বা যেই বিষয়ে কোনো বিকল্প থাকে না তাকে আবার হচ্ছে মৌলিক বলি। ওকে, আচ্ছা, আর ধ্বনি কি বললাম? ধ্বনি হচ্ছে আওয়াজ। আর বর্ণ কি বলতো? বর্ণ হচ্ছে আওয়াজ নয়, বর্ণ হচ্ছে লিখিত রূপ। সাপোজ, ঠিক আছে, সাপোজ আমি তোমাকে বললাম ক। ঠিক আছে, আমি ক বললাম, দেখো তো আমি এখানে ফাঁকা রাখছি, আমি বললাম ক, দেখো তো ক এখানে কোথাও আছে? ক নাই, তার মানে ক কি? একটা ধ্বনি। আমি বললাম খ, সরিও, সরিয়া, এই যে এখন তুমি যেগুলো শুনতে পাচ্ছ এগুলো কি বলতো? এগুলো হচ্ছে ধ্বনি। কিন্তু আমি যদি এখানে ক লিখি, এই যে আমি এখানে লিখলাম ক লিখলাম, তো এখানে খ লিখলাম, ঠিক আছে, তারপরে সরিও লিখলাম, তারপর সরিয়া লিখলাম, এগুলো কি বলতো? এগুলো কি কোনো আওয়াজ করছে? এটা কি কোনো আওয়াজ করছে? এটা কি কোনো আওয়াজ করছে? আওয়াজ করছে না, তোমরা দেখতে পাচ্ছ। তাহলে এটা ক, এটা খ, এটা সরিয়ে, ওটা সরিয়া, তোমরা দেখতে পাচ্ছ। কিন্তু যখন মুখে বলছি তখন সেটা কী হচ্ছে? ধ্বনি হচ্ছে। কিন্তু যখন তোমরা দেখতে পাচ্ছ
তখন সেটা বর্ণ হচ্ছে। অর্থাৎ বর্ণকে চোখে দেখতে হয়, বর্ণকে চোখে দেখতে হয়, আর ধ্বনি হচ্ছে শুনতে হয়। তাহলে আমরা বর্ণ কাকে বলে, বর্ণের সংজ্ঞা কীভাবে বলতে পারি? বর্ণের সংজ্ঞায় বলতে পারি যে ধ্বনির লিখিত রূপকে বর্ণ বলে। এই যে ক বললাম, খ বললাম, মুখে বলছি, এটা যখন লিখছি তখন সেটা কী হয়েছে, বর্ণ হয়ে যাচ্ছে না? সেজন্য কী বলবো আমরা, ধ্বনির এই লিখিত রূপকে বর্ণ বলে। তাহলে ক যখন মুখে বললাম এটা কী হলো, ধ্বনি হলো, আর যখন লিখলাম তখন বর্ণ হয়ে গেল। খ যখন মুখে বললাম তখন তো ধ্বনি, আর যখন লিখলাম তখন কী হলো, তখন হচ্ছে বর্ণ হয়ে গেল। সরিয় সরিয়া যখন মুখে বললাম ধ্বনি, আর যখন লিখলাম তখন বর্ণ হয়ে গেল। আশা করছি ধ্বনি এবং বর্ণ তোমরা কি বুঝতে পেরেছো, ঠিক আছে? ওকে, তাহলে এবার আসো এখানে যে মৌলিক ধ্বনির সংখ্যা কয়টি বলছে, 7টি বলছে। মৌলিক ধ্বনি কয়টি বলছে, 7টি বলছে, কিন্তু স্বরবর্ণ হচ্ছে কয়টি, 11টি। আচ্ছা, তাহলে দেখো এই ধ্বনির মধ্যে কী কী আছে, স্বরীয় আছে, স্বরিয়া আছে, রস্বই আছে, রস্য আছে, এ আছে, ও আছে, আর হচ্ছে এ আছে, এ, ঠিক আছে? এই হচ্ছে 7টি মৌলিক স্বরধ্বনি। তাহলে আচ্ছা, আমি একটু বর্ণের এখানে প্রসঙ্গে একটু পরে আসছি। তো এই যে এ আছে না, এ, যে এ ধ্বনি, এটা হচ্ছে ডক্টর মোহাম্মদ আব্দুল হাই, হ্যাঁ, ডক্টর মোহাম্মদ আব্দুল হাই বাংলার মূল স্বরধ্বনির তালিকায় নতুন এ ধ্বনিটা প্রতিষ্ঠা করেন। অর্থাৎ এই যে এ ধ্বনিটা আমরা দেখতে পাচ্ছি, এই এ ধ্বনিটা ডক্টর মোহাম্মদ আব্দুল হাই সর্বপ্রথম এই এ ধ্বনিটার ব্যবহার দেখিয়েছে। এটা হচ্ছে 1978 সালে, 1978 সালে, ঠিক আছে, 1978 সালে। আচ্ছা, এখন আমরা দেখি, এটা তোমার মুখস্থ করে নেবো অবশ্যই, ঠিক আছে? পরীক্ষা আসবে নিজের কোনটি মৌলিক স্বরধ্বনি, পরীক্ষা কিন্তু এটা আসবে, ঠিক আছে? আচ্ছা, তোমরা এটা মুখস্থ করে নেবা। আচ্ছা, মুখস্থ করতে হবে না, আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি, তাহলে তোমরা তাহলে তোমাদের মনে থাকবে, ঠিক আছে? ওকে, তাহলে এই যে আমি সরিয় সরা এগুলো দেখতে পারলাম, এখানে যেগুলো লেখা আছে এগুলো কি, এগুলো হচ্ছে মৌলিক স্বরধ্বনি। তাহলে এখানে যে 7টি আছে, বাদ বাকি যে 7 আর 4 11 হয়, তো বাদ বাকি 4টি কি দোষ করলো? অর্থাৎ এখানে কি কি নাই বলো তো? এখানে হচ্ছে দীর্ঘই নাই, দীর্ঘই নাই, তারপর হচ্ছে দীর্ঘও নাই, তারপর হচ্ছে এই যে রি নাই, রি নাই, তারপর হচ্ছে ওই নাই, তাই না? তারপর হচ্ছে আর কি নাই, আর হচ্ছে ও, ও নাই, তাই তো, ও নাই। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11, এই যে 11টা হলো। এটা আপনার বর্ণ তো বাদ দেবো, তাই না? কারণ তোমরা কি এই যে এই বর্ণটা কখনো পড়েছো? আচ্ছা, আমি একটা কথা বলি, যে সরিয় সরা আর ক খ যখন তোমরা ছোটোবেলায় পড়েছো, বা বর্ণমালা যখন তোমরা পড়েছো, তখন কি কখনো এই যে এ পড়েছো? কখনো কখনো এ পড়নি, কারণ এটা বর্ণ নয় তো, তোমরা পড়বা কীভাবে, এটা ধ্বনি। ওকে, তাহলে দেখো এই যে এগুলো কেন মৌলিক হলো না, আর এগুলো কেন মৌলিক হচ্ছে, এগুলো কেন মৌলিক হচ্ছে আর এগুলো কেন মৌলিক হলো না? এগুলো মৌলিক হচ্ছে কারণ হচ্ছে এগুলোর কোনো বিকল্প নাই, বুঝেছো? এগুলোর কোনো বিকল্প নাই, এই জন্য এগুলো হচ্ছে মৌলিক হলো না, সরি মৌলিক। এগুলোর যেহেতু কোনো বিকল্প নাই, তার মানে হচ্ছে মৌলিক। আর এগুলোর বিকল্প আছে, আমরা যদি এগুলোর ব্যবহার নাও করি তাও কোনো সমস্যা নেই। যদি এগুলোর ব্যবহার আমরা নাও করি তাও ধ্বনির ক্ষেত্রে, উচ্চারণের ক্ষেত্রে কোনোই সমস্যা নেই, বিশ্বাস করো কোনো সমস্যা নেই, ঠিক আছে? একটা আমি উদাহরণ দিয়ে দেখাচ্ছি। আচ্ছা, আমি বললাম আহ, আমি বললাম হচ্ছে ঈশ্বর, আমি বললাম হচ্ছে ঈশ্বর, ঈশ্বর বানান তো এটা আমরা সবাই জানি, তাই তো? এখন আমি ঈশ্বর বানান যদি আমি এভাবে লিখি, এভাবে লিখি, আমি ঈশ্বর বানান যদি আমি এভাবে লিখি, দেখো তো কোনো সমস্যা হচ্ছে এখানে? একটু ভালোভাবে দেখো তো, আমি যদি ঈশ্বর বানানটা তো আমরা এটা সবাই জানি, কিন্তু ঈশ্বর বানান যদি আমি এভাবে লিখি, বানান ভুল হোক, আমরা বানান নিয়ে কাজ করছি না, বানান ভুল নাকি সঠিক এটা আমরা নিয়ে কাজ করছি না, এখন আমরা কাজ করছি উচ্চারণ, ধ্বনি নিয়ে। ধ্বনিটা কি ভিন্ন হচ্ছে? ধ্বনিটা কিন্তু ভিন্ন হচ্ছে না, তাই না? মানে ঈশ্বর বানান এটা লিখলেও ঈশ্বর উচ্চারণ হচ্ছে, ঈশ্বর বানান এটা লিখলেও ঈশ্বর একই উচ্চারণ হচ্ছে, তাই না? উচ্চারণে কোনো পার্থক্য হচ্ছে না। তার মানে কি, তার মানে এই যে এই দীর্ঘই যেটা আছে এটা ব্যবহার না করলেও চলে, মানে এটার বিকল্প এটা আছে, তাই না? যেহেতু এটার বিকল্প আছে তাহলে কি এটা মৌলিক নয়। তারপরে যে এটার ক্ষেত্রে দেখো, আমি লিখলাম উষা, উষা বানান কি, উষা বানান তো এটা, তাই না? আমি যদি উষা বানান এভাবে লিখি তাহলে কি উচ্চারণে পার্থক্য হবে? আমি ধরো এখানে উষা বানান যদি এভাবে লিখি, তবে উচ্চারণ পার্থক্য হচ্ছে, মানে এখানে আমি দীর্ঘ দিলাম আর এখানে আমি রস্য দিলাম, উষা বানান আমি এভাবে লিখি, কোন কি উচ্চারণে পার্থক্য হচ্ছে? নিশ্চয় পার্থক্য হচ্ছে না, এটা উষা, এটা উষা। যদি এটা বানান সঠিক তাহলে কি দেখো, আমি এভাবে লিখলে কিন্তু উচ্চারণটা সেম হচ্ছে, যেহেতু উচ্চারণ সেম হচ্ছে তার মানে কি এটারও বিকল্প আছে, তাই না?
বানান ভুল হোক, বানান ভুল নিয়ে কাজ করছে না। এটা যেহেতু এটার বিকল্প আছে, তার মানে কি এটা ব্যবহার করা যাবে না, এটা মৌলিক নয়। ওকে, তারপর দেখো এটা, আমি যদি ঋণ বানান কি, ঋণ বানান হচ্ছে এটা, তাই না? আমরা সবাই জানি ঋণ বানান হচ্ছে এটা। আচ্ছা, আমি যদি ঋণ বানান যদি আমি এভাবে লিখি, তাহলে বানান ভুল হচ্ছে, কিন্তু উচ্চারণ কি সেম হচ্ছে না? উচ্চারণ কি ভিন্ন হচ্ছে? সেম হচ্ছে। তার মানে আমি যদি ঋণ বানানের ক্ষেত্রে, মানে এটা উচ্চারণের ক্ষেত্রে, ধ্বনির ক্ষেত্রে আমি এই ব্যবহার না করলেও চলে। তার মানে কি এটার বিকল্প আছে, মানে কি এটা মৌলিক নয়। ঠিক আছে? তারপরে আমি বললাম হচ্ছে আহ, ওই সব। ওই সব, আমি যদি এখানে ওই সব না বলে আমি যদি বলি, এটা যদি বলি যে হচ্ছে ওই সব, ওই সব যদি এভাবে বলি, তাহলে দেখো তো, এটাও ওই সব, এটাও ওই সব, তাই না? এটাও ওই সব, এটাও ওই সব। উচ্চারণের পার্থক্য হচ্ছে? উচ্চারণের পার্থক্য হচ্ছে না। তার মানে কি এটাও মৌলিক নয়। তারপরে আমি বললাম ঔষধ, বললাম হচ্ছে ঔষধ। আচ্ছা, এখন দেখো তো, আমি তো ঔষধ বানান যদি আমি এভাবে লিখি, ঔষধ, ঔষধ যদি এভাবে এভাবে লিখি, তাহলে কি কোনো সমস্যা উচ্চারণের ক্ষেত্রে? এটা ঔষধ উচ্চারণ হচ্ছে, এটা ঔষধ উচ্চারণ হচ্ছে। তার মানে কি এটার বিকল্প আছে উচ্চারণের ক্ষেত্রে। যেহেতু এগুলোর বিকল্প আছে, তার মানে এগুলো কি নয়, এগুলো মৌলিক নয়। আসল কথা শেষ। ঠিক আছে? এখন আমি তোমাকে মৌলিক দিয়ে দেখাই, দেখো তো তুমি তুমি বিকল্প, এগুলো বিকল্প বলতে পারো কিনা। এটা মুছে দিই। আচ্ছা, ধরো আমি তোমাকে বললাম যে আহ, অমর, বললাম হচ্ছে অমর। ঠিক আছে? এখানে অ লিখেছি না? এখানে অ লিখেছি। এখন তুমি এই অটা বাদ দিয়ে, এই অটা বাদ দিয়ে তুমি এখানে এমন একটা বর্ণ বসাও যেখানে উচ্চারণটা অমরই হবে। দেখি কেমন পারো। সম্ভব কি? কখনোই সম্ভব নয়। তুমি এই এর বিকল্প তুমি কোথাও পাবা না। এই অমর লেখার ক্ষেত্রে অই ব্যবহার করতে হবে। ঠিক আছে? অই ব্যবহার করতে হবে। তারপর হচ্ছে সরিয়া, আমি বললাম হচ্ছে কি লিখবো, লিখলাম হচ্ছে আমরণ। আহ, আমরণ। আচ্ছা, আমরণ বানানে যেখানে লিখেছি, তুমি এই আটা বাদ দিয়ে, এই সরিয়াটা বাদ দিয়ে তুমি অন্য বর্ণ এখানে বসাও, তো বসিয়ে আমরণ উচ্চারণ করো। সম্ভব? সম্ভব নয়। এটার কোনো বিকল্প নাই। ঠিক আছে? তার মানে এগুলো কি, এগুলো হচ্ছে মৌলিক। তো এগুলোর কোনোটার কি নেই, কোনোটারই কি নয়, কোনোটারই বিকল্প নাই, মানে সেগুলো কি হচ্ছে, সেগুলো হচ্ছে, এগুলো সবগুলো হচ্ছে মৌলিক। ঠিক আছে? আচ্ছা, তো তাহলে মৌলিক ধ্বনি কয়টি? মৌলিক ধ্বনি হচ্ছে 7টি, এই 7টি। এখন আমি একটু নিয়ে আসি, নিয়ে একটু কথা বলি। দেখো এখানে আছে, এটা আমরা কি কখনো কখনো বর্ণ হিসেবে পাই? কখনোই কিন্তু বর্ণ হিসেবে আমরা পাই না। এটা হচ্ছে কি, এটা 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 এক প্রকার ধ্বনি। ঠিক আছে? অনুরূপভাবে এগুলো কিন্তু ধ্বনি। এই সরিয় সয়া রস্বই রস্যু এ এ ও এ, এখানে কিন্তু যদিও আমি লিখেছি, কিন্তু এগুলো কি বলতো, এগুলো হচ্ছে উচ্চারিত রূপ। যদিও আমি এখানে লিখেছি, কিন্তু এগুলো কিন্তু লিখিত রূপ নয়, কিন্তু এগুলো কি উচ্চারিত রূপ, কারণ ধ্বনি মানেই হচ্ছে কি উচ্চারিত রূপ। ওকে, তাহলে এই 7টি হচ্ছে স্বরধ্বনি, যেগুলো হচ্ছে উচ্চারিত হয়। তো এর মধ্যে এই এটা কিন্তু কোনো বর্ণ নয়, এটা কিন্তু কোনো বর্ণ নয়, কিন্তু বা দেখো বাদবাকি 6টি কিন্তু অবশ্যই বর্ণ, বাদবাকি 6টি কিন্তু বর্ণ। ঠিক আছে? আমি এই 6টিকে বর্ণ হিসেবে ব্যবহার করি, প্লাস ধ্বনি হিসেবে ব্যবহার করি। কিন্তু এই একে শুধু আমরা ধ্বনি হিসেবে ব্যবহার করি, কিন্তু বর্ণ হিসেবে ব্যবহার করি না। তার মানে বিষয়টা হলো কি, একটু ভালো বোঝে নাও। তার মানে বিষয়টা হচ্ছে এই স্বরধ্বনির সংখ্যা, মৌলিক স্বরধ্বনির সংখ্যা কয়টি? মৌলিক স্বরধ্বনির সংখ্যা হচ্ছে 7টি হলেও মৌলিক স্বরবর্ণ, ঠিক আছে, মৌলিক স্বরবর্ণ, এই যে এই মৌলিক, আমি লিখে দিচ্ছি, মৌলিক, মৌলিক স্বরবর্ণ হচ্ছে, মৌলিক স্বরবর্ণ হচ্ছে কয়টি? 6টি। মৌলিক স্বরবর্ণ 6টি। স্বরবর্ণের সংখ্যা, শুধু স্বরবর্ণের সংখ্যা যদি বলে তাহলে কয়টি? 11টি। শুধু স্বরবর্ণ হচ্ছে 11টি। ঠিক আছে? তাহলে মৌলিক স্বরধ্বনির সংখ্যা কয়টি? 7টি, এই সহ। আর মৌলিক স্বরবর্ণ যখন বলবো, মৌলিক স্বরবর্ণ যখন বলবো, তখন কয়টি হবে? 6টি হবে। ঠিক আছে? আমি আবার বলছি, তাহলে বুঝে নাও। স্বরবর্ণ কয়টি? 11টি। স্বরবর্ণ হচ্ছে 11টি। মৌলিক স্বরধ্বনি হচ্ছে কয়টি? 7টি, এই সহ, এগুলো সহ। আর মৌলিক স্বরবর্ণ, মৌলিক স্বরবর্ণ কয়টি? 6টি। কারণ কি এই এটা এই 7টি থেকে বাদ যাবে, কারণ হচ্ছে শুধু ধ্বনি, বর্ণ নয়। আশা করছি তোমরা একদম ক্লিয়ার হয়েছ। ওকে, এবার আমরা চলে আসি যৌগিক স্বরে। যখন দুটি স্বর, যখন দুটি স্বরধ্বনি এক জায়গায় যুক্ত হয়ে এক অক্ষর হয়,
ঠিক আছে, তখন সেটাকে আমরা যোগীস্বর বা দ্বিস্বর বা সন্ধিস্বর বলি। যোগীস্বর, দ্বিস্বর বা সন্ধিস্বর বলি যখন দুটি স্বরধ্বনি একত্রে যুক্ত হয়ে এক অক্ষর হবে। এক অক্ষর মানে একবার উচ্চারিত হবে। একবারে যদি উচ্চারিত হয়, দুইবারে নয়, একবারে উচ্চারিত হলে সেটা কি এক অক্ষর হয়ে যায়। অক্ষর হচ্ছে উচ্চারিত রূপ। একটি শব্দকে যতবারে উচ্চারণ করা যায় সেই শব্দে ততটিও কি আছে, ততটি অক্ষর আছে। ঠিক আছে, যেমন বিশ্ববিদ্যালয়, একে হচ্ছে কয় ভাগে মানে কতবারে উচ্চারণ করা যায়? দেখো, বিশ্ববিদ্যালয় 5 বারে উচ্চারণ করা যায়, তার মানে কি 5টি অক্ষর আছে। তারপর দেখো, মা, ধরো মা বললাম, দেখো মা কিন্তু একবারে উচ্চারণ করা যাচ্ছে, মানে কি যদি একবারে উচ্চারণ করা যাচ্ছে তার মানে কি এটা হচ্ছে এক অক্ষর। তার মানে যেখানে হচ্ছে একবারে উচ্চারণ করা যায় সেটা হচ্ছে এক অক্ষর হয়। ওকে, ওকে। তাহলে দেখো, যদি একক শব্দে, যদি একক ধ্বনিতে যদি দুটি স্বরধ্বনি যুক্ত হয় সেটা হচ্ছে যোগীস্বর, দ্বিস্বর বা সন্ধিস্বর বলা হয়। ঠিক আছে, আচ্ছা। তো যেমন দেখেন যে অয়, অয় দেখো কি আছে, অয়, এটা কিন্তু এক অক্ষর আছে। অয় এখানে কি ভাঙা সম্ভব? এখানে কি আছে, অ আছে, এ আছে। ঠিক আছে, তারপরে আই, এখানে সরিয়া আছে, এ আছে। তাহলে কি এটা হচ্ছে যোগ স্বর। সাপোজ আমি একটা উদাহরণ দিই, আমি বললাম হচ্ছে যে হচ্ছে কই, কই যাস, সাপোজ বলো, হ্যাঁ কই। দেখো তো এখানে কি আছে, কয়ের সাথে কি আছে, অ আছে না, ক, অ, আর অ আছে কিন্তু। তাহলে অ হলো এখানে, আর এর অশ্বই আমি এখানে দিলাম, তাহলে কি হলো এখানে দেখো, ওই হয়ে গেল না, ওই। দেখো তাহলে একটা স্বর দুটি স্বর হয়ে গেল। তো দুটি স্বর হয়ে গেল, তাহলে কি এটা, এটা কি, এটা হচ্ছে যৌগিক। ঠিক আছে, তারপর বললাম হচ্ছে আহ, বউ। দেখো এখানে কি আছে, অ আছে, ব, অ। ঠিক আছে, বা ও, অ আছে না, তাহলে দেখো এখানে কি আছে, অ আর হচ্ছে কি ও। তাহলে অ আর ও যুক্ত হলো, তাহলে কি হলো দেখো, একটা অ, একটা আর রস্য একটা, দুটি। তাহলে দুটি যুক্ত হলো না, তাহলে এমন মোট আছে কয়টি, 50টি। মানে দুটি স্বরবর্ণ স্বরধ্বনি যুক্ত হয় এমন এমন যোগী স্বর বা দ্বিস্বর বা সন্ধিস্বর আছে হচ্ছে 25টি। ঠিক আছে, এটা মনে রাখবা। ওকে, তারপরে আমরা আসি হচ্ছে, আমরা আরেকটু উপরে আসি। তাহলে এই যে আমরা এখানে যে 11টি স্বরবর্ণ পাইলাম, 11টি স্বরবর্ণের মধ্যে 11টি স্বরবর্ণের কার আছে হচ্ছে 10টি। কার দেখো, এই যে আকার, রস্বইকার, দীর্ঘিকার, রস্যকার, দীর্ঘকার, ঋকার, একার, ঐকার, ওকার, ঔকার। কিন্তু এই স্বরের কি কোনো কার আছে? স্বরের কোনো কার আছে? এই আকারের মতো, এই আকারের মতো, তারপর হচ্ছে তারপর হচ্ছে সরি এই রস্যের মতো, তারপর হচ্ছে দীর্ঘের মতো, ঋকারের মতো, তারপর হচ্ছে আহ, ঐকারের মতো। এই স্বরের কোনো কার আছে? স্বরের কোনো কার নাই। সেই জন্য এই স্বরীয়কে হচ্ছে, স্বরীয়কে কি বলা হয়, স্বরীয়কে নীলিন বর্ণ বলা হয়। এই স্বরীয়কে হচ্ছে নীলিন বর্ণ বলা হয়। তাহলে কারের সংখ্যা কয়টি? এই কারের সংখ্যা হচ্ছে কয়টি? কারের সংখ্যা হচ্ছে 10টি, সরি 10টি। কারের সংখ্যা হচ্ছে 10টি। আর স্বরীয় কোনো কার নাই, এই জন্য একে হচ্ছে নীলিন বর্ণ বলা হয়। ঠিক আছে, ওকে। এবার আমরা একটু এখানে আসি। উচ্চারণ অনুযায়ী স্বরধ্বনিকে কয়েকভাবে ভাগ করে, উচ্চারণ অনুযায়ী, জিহ্বার অবস্থান এবং ঠোঁটের অবস্থান অনুযায়ী। ঠিক আছে, জিহ্বার অবস্থান এবং ঠোঁটের অবস্থান অনুযায়ী আমাদের এই স্বরবর্ণকে বা স্বরধ্বনিকে কয়েক ভাগে ভাগ করায়। যেমন জিহ্বার অবস্থান অনুযায়ী হচ্ছে জিহ্বার ওপরে ওঠা আর নিচে নামার অনুযায়ী হচ্ছে উচ্চ, উচ্চ মধ্য, নিম্ন মধ্য আর নিম্ন। আবার জিহ্বার আগে পিছে মানে সামনে যাওয়া আর পিছনে আসা অনুযায়ী অগ্র, মধ্য, পশ্চাৎ। আর ঠোঁটের অবস্থান অনুযায়ী সংবৃত, অর্ধসংবৃত, অর্ধবিবৃত, বিবৃত। এটা আমরা একটু দ্রুত বুঝে নিই। এটা একটু ভালোভাবে বুঝে নেবা, কারণ এখান থেকে প্রায়শই প্রশ্ন আসে। ঠিক আছে, অনেক প্রশ্ন আছে। ঢাবিতে তো প্রতিবারই প্রায় দেখা যায়, ঢাবিতে হচ্ছে প্রতিবারই দেখা যায় খ ইউনিট হোক আর গ ইউনিট হোক একটা প্রশ্ন এসে থাকে। ঠিক আছে, রাবির জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। ওকে, তাহলে আমরা একটু দেখে নিই। দেখো, জিহ্বা ওপরে ওঠা আর নিচে নামা অনুযায়ী হচ্ছে উচ্চ, মধ্য, উচ্চ থেকে নিম্ন এগুলো ভাগ করা। মনে করো যে এটা হচ্ছে আমাদের মুখের ভেতরের অংশ, সাপোজ ধরে নাও। ঠিক আছে, তো যখন এই উচ্চ মানে কি, ধরো রস্বই রস্য, উচ্চ মধ্য হচ্ছে এ ও, নিম্ন হচ্ছে এ অ, আর নিম্ন মধ্য হচ্ছে এ অ, আর নিম্ন কিন্তু আ। ঠিক আছে, এটাকে আমরা আ বলবো, এটাকে আমরা অ বলবো। ওকে, তাহলে মনে করি এটা আমাদের আমাদের হচ্ছে মুখের ভেতরের অংশ। তাহলে যখন আমরা ই এবং উ উচ্চারণ করব, এই ই আর এই ই আর যখন আমরা উচ্চারণ করব, তখন আমাদের জিহ্বাটা একদম এই মুখের ভেতরের অংশের
মুখের ভেতরের অংশের অনেকটাই উপরে থাকে, মনে করি এটা আমাদের জিহ্বা, অনেকটাই উপরে থাকে, ঠিক আছে? সেজন্য এটাকে উচ্চ বলা হয়। মানে এমন কোনো ধ্বনি তুমি পাবা না যেটা ই এবং উ উচ্চারণ করার সময় আমাদের জিহ্বা যত উপরে ওঠে, ই আর উ উচ্চারণ করার সময় আমাদের জিহ্বা যত উপরে ওঠে, অন্য কোনো ধ্বনি উচ্চারণ করার সময় এতটা উপরে ওঠে না। এজন্য ই আর উকে আমরা উচ্চ বলবো, ঠিক আছে? তারপরে এ আর ও, যখন আমরা এ আর ও উচ্চারণ করব, তখন আমাদের জিহ্বা ই এবং উ ই এবং উ উচ্চারণ করার সময় যে জায়গায় ছিল, এ আর ও উচ্চারণ করার সময় আমাদের জিহ্বাটা একটু নিচে নেমে আসে, ঠিক আছে? ধরো যদি ই আর উ উচ্চারণ করার সময় আমার জিহ্বা যদি এখানে থাকে, তাহলে হচ্ছে এ আর ও উচ্চারণ করার সময় আমাদের জিহ্বাটা একটু নিচে নেমে আসবে, মানে এ জায়গায় আসবে। এই জন্য এটাকে আমরা কি বলবো, উচ্চ মধ্য বলবো। তারপরে এ আর অ উচ্চারণ করার সময় আমাদের জিহ্বা এ আর ও উচ্চারণ করার সময় যেখানে ছিল তার থেকে একটু নিচে নেমে আসবে, ঠিক আছে? মনে করো এটা হচ্ছে এ আর ও ও ও উচ্চারণ করার সময় ছিল, ঠিক আছে? তাহলে হচ্ছে এ আর ও উচ্চারণ করার সময় আমার জিহ্বা সাপোজ এখানে ছিল, এখন এ আর অ উচ্চারণ করার সময় আমার জিহ্বাটা একটু নিচে নেমে আসবে, মানে এখানে চলে আসবে সাপোজ, ঠিক আছে? এবার আ উচ্চারণ করার সময়, মানে সরি মানে আ উচ্চারণ করার সময় আমাদের জিহ্বা এ আর অ উচ্চারণ করার সময় যেখানে ছিল তার থেকে আরও নিচে নেমে আসবে, মানে একদম নিচে অবস্থান করবে। আচ্ছা, এবার তুমি আ উচ্চারণ করো, জোরে একটা আ উচ্চারণ করো, জোরে আ, আ। দেখো জিহ্বা কিন্তু একদম নিচে আছে, ঠিক আছে? এবার জোরে হচ্ছে ই উচ্চারণ করো, ই, ই, অথবা উ, উ। দেখো জিহ্বা কিন্তু অনেকটাই উপরে আছে, ঠিক আছে? তাহলে কি হলো, জিহ্বা কতটা উপরে উঠছে এবং কতটা নিচে নামছে, উপরে উঠছে নিচে নামছে, এই অনুযায়ী হচ্ছে উচ্চ মধ্য, নিম্ন মধ্য আর নিম্ন, এটাকে আমরা বলে থাকি। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার হচ্ছে অগ্র, মধ্য আর পশ্চাৎ। জিহ্বা কতটা সামনে যাচ্ছে আর কতটা পেছনে আসছে সেই অনুযায়ী আমরা এই অগ্র, মধ্য আর পশ্চাৎ এটা এটা বলে থাকি, ঠিক আছে? আচ্ছা, মনে করো এটা আমাদের দাঁত, এটা তোমার দাঁত, ঠিক আছে? এটা তোমার দাঁত, দাঁত আঁকলাম না কি আঁকলাম কি জানে, এটা হচ্ছে তোমার দাঁত। অ্যান্ড অগ্র মানে কি, অগ্র মানে সামনে, অগ্র মানে সম্মুখ, এই অগ্র দাঁতের সম্মুখ লেখা থাকতে পারে, অগ্র সম্মুখ এগুলো থাকতে পারে, ঠিক আছে? অগ্র মানেই সম্মুখ, সম্মুখ মানে অগ্র। আর অগ্রসম্মুখ মানে কি, আগে, সামনে। তাহলে অগ্র কি কি, এই যে এগুলো, এই তিনটি রস্বই, এ আর এ, এগুলো হচ্ছে অগ্র, ঠিক আছে? এখন তুমি ই, এ, এ উচ্চারণ করো আমার মতো করে, ই, এ, এ, ই, এ, এ। দেখো তো তোমার জিহ্বা কোথায় আছে, তোমার জিহ্বা কিন্তু এইভাবে দাঁতকে স্পর্শ করে আছে, জিহ্বা দাঁতকে স্পর্শ করে আছে। ই, এ, এ উচ্চারণ করার সময় জিহ্বা দাঁতকে স্পর্শ করে আছে, সেজন্য আমরা কি বলবো, এগুলো অগ্র বলবো, ঠিক আছে? অগ্র মানে সম্মুখ। শোনো একটা কথা বলি, সেটা হচ্ছে আমরা এমন কোনো ধ্বনি বা এমন কোনো কথা বলি না যে কথা বলার সময় আমাদের জিহ্বা দাঁতের বাইরে চলে আসে। আমাদের জিহ্বা সর্বোচ্চ কোনো ধ্বনি বা কোনো কথা বলার সময়, কোনো শব্দ উচ্চারণ করার সময় সর্বোচ্চ আমাদের দাঁতকে স্পর্শ করবে, ঠিক আছে? দাঁতের বাইরে এসে আমরা কখনোই কোনো কথা বলি না, সর্বোচ্চ দাঁত পর্যন্ত আসবে, ঠিক আছে? তো যেহেতু সর্বোচ্চ দাঁত পর্যন্ত আসবে, তাহলে এটাকে আমরা সম্মুখ বলতে পারি বা অগ্র বলতে পারি। তাহলে হচ্ছে ই, এ, এ উচ্চারণ করার সময় দেখো আমার জিহ্বা দাঁতকে স্পর্শ করে আছে, সেজন্য আমরা কি বলবো, এই তিনটেকে অগ্র বলবো, ঠিক আছে? আচ্ছা, এবার মধ্য। তুমি আ উচ্চারণ করো, আ, আ। দেখো তোমার জিহ্বা দাঁতকে স্পর্শ করছে কিনা। এবার কিন্তু তোমার জিহ্বা দাঁতকে স্পর্শ করছে না, অর্থাৎ যদি দাঁত হয় তাহলে তোমার জিহ্বাটা একটু পেছনে আসছে, একটু পেছনে আসছে। দেখো আ, আ, ঠিক আছে? এবার দেখো পশ্চাৎ মানে কি, পশ্চাৎ মানে পেছনে, পশ্চাৎ মানে পেছনে, ঠিক আছে? বলে না ওর পশ্চাৎ আছে লাথি মার, মানে কি তার পেছনে লাথি মার। তো পশ্চাৎ মানে কি, পশ্চাৎ মানে হচ্ছে পেছনে। তো তাহলে উ, ও, অ উচ্চারণ করো, এই তিনটা উচ্চারণ করো, উ, ও, অ, উ, ও, অ। দেখো তোমার জিহ্বা একদম কিন্তু পেছনে চলে গেছে, একদম পেছনে চলে গেছে, মনে হচ্ছে পেছন থেকে যেন টেনে ধরছে জিহ্বা, জিহ্বা এরকম মনে হচ্ছে কিন্তু, ঠিক আছে? তো এর যদি তোমার দাঁত হয় তাহলে তোমার উ, ও, অ উচ্চারণ করার সময় করার সময় জিহ্বা মানে অনেকটাই এরকম পেছনে চলে আসে, এরকম পেছনে চলে আসছে, ঠিক আছে? সেজন্য এটা কি বলবো না, পশ্চাৎ বলবো, ঠিক আছে? পশ্চাৎ বলবো। এখন তোমার কি এরকম মুখস্থ দরকার আছে?
এখন প্রশ্ন হচ্ছে এগুলো কি তোমার মুখস্থ করার দরকার আছে যে কোনটা অগ্র কোনটা পশ্চাৎ? ধরো সাপোজ পরীক্ষায় আসছে যে নিচের কোনটা, ধরো নিচের কোনটা আহ, পশ্চাৎ স্বরধ্বনি, ঠিক আছে? তোমার অপশনে এটা এই তিনটা আছে, অপশনে এটা আছে, তারপরে এটা আছে, তারপরে এটা আছে, তারপরে আর হচ্ছে এটা আছে সাপোজ। এখন তুমি প্রথমে ই উচ্চারণ করো, দেখো ই, স্বাভাবিকভাবে উচ্চারণ করো ই। দেখো তোমার দাঁতে স্পর্শ করে আছে, তার মানে কি ই বাদ, কারণ ই অগ্র। তারপরে এ উচ্চারণ করো, এ, এ, দেখো তোমার দাঁতে স্পর্শ স্পর্শ করে আছে জিহ্বা, তাহলে এটা বাদ, কারণ এটা অগ্র। এবার উচ্চারণ করো আ, আ, দেখো তোমার জিহ্বা কিন্তু মানে টেনে ধরছে না, জিহ্বা কিন্তু স্বাভাবিক আছে, জিহ্বা স্বাভাবিক আছে, কিন্তু তোমার দাঁতকে স্পর্শ করছে না। আ, তাহলে কি এটা মধ্য। এখন ও উচ্চারণ করো, ও, ও, দেখো জিহ্বা কত ভেতরে চলে যাচ্ছে, ঠিক আছে? তাহলে কি ওটা কি হবে, তাহলে ওটা পশ্চাৎ হয়ে গেল। যদি এভাবে বুঝে বুঝে পড়ো এবার এগুলো মুখস্থ করতে হচ্ছে না, ঠিক আছে? আশা করছি বুঝতে পারছো। তো এগুলোর পার্থক্য বোঝার জন্য তুমি একটা কাজ করতে পারো, তুমি উ উচ্চারণ করো, জোরে, জোরে এখনই উ উচ্চারণ করো, উ, উ উচ্চারণ করো। এখন উ উচ্চারণ করার পরে তোমার জিহ্বা যেখানে আছে সেখানেই রাখবা, নড়াচড়া করাবো না, ঠিক আছে? জোরে উ উচ্চারণ করো মোটামুটি আমার মতো করে, উ, এভাবে, এবং সেখানেই তোমার জিহ্বা রাখো, জিহ্বা নড়াচড়া করবে না, না করে তুমি ই উচ্চারণ করো, যে কেমন পারো, উ, উ, দেখো উ কেমন উচ্চারণ হচ্ছে, হচ্ছে উচ্চারণ, উ উচ্চারণ করে জিহ্বা ওখানেই রাখবা, রেখে হচ্ছে ই উচ্চারণ করে দেখো উচ্চারণ হবে না, উচ্চারণ হলেও সেটা কেমন যেন অদ্ভুত শোনাবে, হ্যাঁ, হচ্ছে না কিন্তু। তাহলে দেখো পার্থক্যটা তোমরা এখন বুঝতে পারবা, ওকে? আচ্ছা, এবার আছে সংবৃত, অর্ধসংবৃত, অর্ধবিবৃত আর বিবৃত। তো এই অনুযায়ী হচ্ছে আমাদের ঠোঁট কতটা ফাঁকা হচ্ছে, সেই অনুযায়ী হচ্ছে আমরা এই এগুলো হচ্ছে আমরা করে থাকি, ঠিক আছে? আচ্ছা, এটা আমরা দ্রুত একটু দেখে নিই। তো সংবৃত মানে হচ্ছে এই দুটা, আর হচ্ছে অর্ধসংবৃত হচ্ছে এই দুটা, অর্ধবিবৃত হচ্ছে এই দুটা, আর বিবৃত হচ্ছে এই দুটা। ঠোঁট কতটা ফাঁকা হচ্ছে, ঠোঁট কতটুকু ফাঁকা হচ্ছে, এর উপর নির্ভর করে হচ্ছে সংবৃত, অর্ধসংবৃত, অর্ধবিবৃত আর বিবৃত বলে থাকি, ঠিক আছে? আচ্ছা, তাই এবার ই উচ্চারণ করো, দেখো ই উচ্চারণ করো, ই, এ, এ উচ্চারণ করো, দেখো ই হচ্ছে সংবৃত, এ হচ্ছে অর্ধসংবৃত, আ হচ্ছে অর্ধবিবৃত, সরি, এ হচ্ছে অর্ধবিবৃত, আর আ হচ্ছে বিবৃত। ঠোঁট যদি কম ফাঁকা হয়, ঠোঁট যদি কম ফাঁকা হয় তাহলে কি সংবৃত, একটু বেশি ফাঁকা হলে অর্ধসংবৃত, তার থেকে বেশি ফাঁকা হলে অর্ধবিবৃত, আর সবচেয়ে বেশি ফাঁকা হলে বিবৃত, ওকে? তাহলে এবার ই উচ্চারণ করো, ই, দেখো ই উচ্চারণ করে দেখো আমার এই ঠোঁট দুটি একদম বিস্তার হয়ে গেছে, হ্যাঁ, মানে এরকম এরকম বিস্তার হয়ে গেছে, এরকম বিস্তার হয়ে যায় ঠোঁট, আমাদের ঠোঁট এরকম বিস্তার হয়ে গেছে, ই, বিস্তার হয়েছে না? তো এ দেখো এ তো ফাঁকা আছে নাকি, ই, ই, বিস্তার হয়ে গেছে দুই দিকে, সেটা ঠিক আছে, কিন্তু ফাঁকা তো মাঝখানে আছে, তো এই ফাঁকাটা যতটুকু এ কিন্তু অনেকটাই কম, ই, অনেকটাই কম, কিন্তু সেজন্য এটাকে কী বলবো আমরা, সংবৃত বলবো। এবার এ উচ্চারণ করো, ই এর পরে এ উচ্চারণ করো, ই, এ, ই, এ, ই, এ, এভাবে উচ্চারণ করো, দেখো ই উচ্চারণ করে যেমনটা ফাঁকা হচ্ছে, এ উচ্চারণ করে, এ উচ্চারণ করলে আরেকটু বেশি ফাঁকা হবে, দেখো ই, এ, ফাঁকা হচ্ছে একটু বেশি, তার মানে এখানে যতটুকু ফাঁকা ছিল এ উচ্চারণ করার সময় আরেকটু বেশি ফাঁকা হবে। এবার এ উচ্চারণ করো, ই, এ, এ, এভাবে উচ্চারণ করো, তাহলে সেটা দ্রুত বুঝতে পারবা, ই, এ, এ, দেখো এ উচ্চারণ করার সময় আরেকটু বেশি ফাঁকা হলো না, আরেকটু বেশি ফাঁকা হলো, ই, এ, এ উচ্চারণ করার সময় আরেকটু বেশি ফাঁকা হয়েছে, আরেকটু বেশি ফাঁকা হয়েছে, ঠিক আছে? এবার আ উচ্চারণ করো, আ, আ, দেখো আ উচ্চারণ করার সময় কিন্তু যতটুকু ইচ্ছা একদম গোল হয়ে গেছে, একদম গোল হয়েছে, একদম গোল। তারপরে দেখো এই দেখো একটু প্রথমে কম ফাঁকা ছিল, তারপর একটু বেশি ফাঁকা হয়েছে, তারপর একটু বেশি ফাঁকা হয়েছে, তারপরে আরও বেশি ফাঁকা হয়েছে। তারপরে কি এটা সংবৃত, এটা অর্ধ সংবৃত, এটা অর্ধ বিবৃত, এটা বিবৃত, ওকে? এবার উতে আসো, উ, দেখো উ উচ্চারণ করো, উ, দেখো ঠোঁট একদম ছোট্ট হয়ে গেছে না, ঠোঁট একদম ছোট্ট গোল হয়ে গেছে এরকম, একদম ছোট্ট হয়ে গেছে, কিন্তু গোল হয়ে আছে একদম ছোট। তো এই ছোট হওয়ার পরে এই ফাঁকাটা যতটুকু ছিল এই ফাঁকাটাও অতটুকুই আছে, অতটুকুই আছে, অতটুকুই হবে, ঠিক আছে, ঠিক আছে? উ, ঠোঁট ছোট হয়ে যাচ্ছে, বিস্তার হচ্ছে না, এরকম দুদিকে বিস্তার হচ্ছে না, উ উচ্চারণ করার সময় কিন্তু কিন্তু ফাঁকাটা যতটুকু হচ্ছে এই ফাঁকাটা কিন্তু সেম, উ। তারপর দেখো ও উচ্চারণ করো, ও, উ, ও, উ উচ্চারণ যেমন ফাঁকা হচ্ছে, ও উচ্চারণ করার সময় একটু বেশি ফাঁকা হচ্ছে কিন্তু, এবং সেই ফাঁকাটা এই ফাঁকার মতো, এই ফাঁকার মতো মানে সেম ফাঁকা,
ঠিক আছে? এবার উচ্চারণ করো, অ, উ, ও, অ, উ, ও, অ। তো উচ্চারণ করো, এখানে যেমন ফাঁকা ছিল আরেকটু বেশি ফাঁকা হচ্ছে, এবং সেই ফাঁকাটা এই ফাঁকার মতো, প্রায় এরকম। তারপরে কি আসবে? আসবে, এ আটা কি এখানকার সেম হবে? এ আটা কি সেম হচ্ছে, সেম ফাঁকা। তাহলে এ হচ্ছে বিষয়, ঠিক আছে? আশা করছি বুঝতে পারছো। তাহলে হচ্ছে ই, এ, এ, ঠোঁট বিস্তার হচ্ছে, প্রথমে বিস্তার থেকে একদম বড় গোল হচ্ছে। তারপরে তারপরে হচ্ছে আরে উ, ও, অ, আগে হচ্ছে ঠোঁট ছোট থাকছে, ছোট থেকে অনেক বড় হচ্ছে, ঠিক আছে? মোট কথা হচ্ছে ঠোঁট কম ফাঁকা হচ্ছে সংবৃত, আরেকটু বেশি বেশি ফাঁকা হচ্ছে অর্ধ সংবৃত, আরেকটু বেশি ফাঁকা হচ্ছে বিবৃত, এবার একদম বেশি ফাঁকা হচ্ছে বিবৃত, অর্ধবিবৃত বা বিবৃত, ঠিক আছে? ওকে, আশা করছি বুঝতে পারছো। কিন্তু পরীক্ষায় এগুলো তো আসবেই। পরীক্ষায় আরেকভাবে আসে যে নিচের কোন শব্দে বিবৃত উচ্চারণ হচ্ছে এমনটা, বা কোন শব্দে সংবৃত উচ্চারণ হচ্ছে এমনটা পরীক্ষায় আসে। পরীক্ষা তাহলে কীভাবে আসবে? পরীক্ষা নিচের কোনটি উচ্চ অগ্রস্বরধ্বনি, যে কোনটি উচ্চ অগ্রস্বরধ্বনি এভাবে আসবে। তাহলে উচ্চ কোনটি রস্বই এবং অগ্র কোনটি রস্বই, তাহলে এটা হবে। পরীক্ষা আসবে নিচের কোনটি উচ্চ মধ্য পশ্চাৎ স্বরধ্বনি, তাহলে উচ্চ মধ্য কোনটি? উচ্চ মধ্য হচ্ছে এই দুটা, আর পশ্চাৎ কোনটা? এটা তো অগ্র, তাহলে পশ্চাৎ কোনটা? এটা, তাহলে কি উচ্চ মধ্য পশ্চাৎ হচ্ছে এটা। পরীক্ষা এভাবে আসবে, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা শব্দ অনুযায়ী দেখব। দেখো এই যে এই শব্দে যে এইটা আছে, এই সব শব্দে যে এটা আছে, এই এ, দেখো তো এই সব, এই এ, এ আছে না, এই সব এ, তো এই এটা এ এর মতো না, একই কিন্তু, এরকম কিন্তু এখানে যে এই সব শব্দের যে এ উচ্চারণ হচ্ছে, এই এটা এর মতোই, মানে এই এ। তাহলে এইসব শব্দের এ আছে, এটা কোথায় আছে? এই যে সংবৃত স্থান আছে, এই যে সংবৃত স্থান আছে, তাহলে কি এটা সংবৃত উচ্চারণ, ঠিক আছে? এখন তুমি এ আর ক উচ্চারণ করো, এ আর ক আমরা কি বলি? এক, এটা এ, এটা ক, তাহলে আমরা এক উচ্চারণ করি নাকি এক উচ্চারণ করি? এক, লেখা আছে এ, কিন্তু উচ্চারণ করছি কি? এ, এক, লেখা আছে এ, এ, ক, এক, এক আমরা এক বলছি না, আমরা এই এটাকে কি উচ্চারণ করছি? এ উচ্চারণ করছি, এ। তাহলে এক উচ্চারণ না করে কি করছি? এক, এ। তাহলে দেখো দেখো লেখা আছে এই এ, এই এ, কিন্তু উচ্চারণ করছে কি? এই যে এ। তাহলে এটা আছে কোথায়? এটা আছে হচ্ছে এই যে বিবৃত স্থানে, অর্ধ বিবৃত বা বিবৃত স্থানে। তাহলে কি উচ্চারণ? এটা বিবৃত উচ্চারণ, ঠিক আছে? তারপর লেখা মে, 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 দেখো তো এ, মে, এ উচ্চারণ হচ্ছে না, মে, এই এ আর এই কিন্তু এর মতো উচ্চারণ হচ্ছে, মে, এ, এ উচ্চারণ হচ্ছে। তাহলে এই যে মে এর এ আছে, এ এটা কোনে? এই এ নিঃসন্দেহে। তাহলে এ কোথায় আছে? সংবৃত স্থানে। তাহলে কি এটা কি উচ্চারণ? এ মে শব্দটা হচ্ছে সংবৃত উচ্চারণ, সংবৃত উচ্চারণ, ঠিক আছে? তারপরে বললাম বললাম হচ্ছে মেলা। দেখো তো মেলা, এখানে কি লেখা আছে? মেলা বানানে এ লেখা আছে না, লেখা আছে একার, মানে এ লেখা আছে। আমরা কি উচ্চারণ করছি? মেলা, আমরা এটা উচ্চারণ করছি নাকি মেলা উচ্চারণ করছি? মে, এ, মেলা, এ উচ্চারণ করছি, তাই না? লেখা আছে এ, কিন্তু উচ্চারণ করছি এ। তো যে লেখা আছে এ, উচ্চারণ করছি এ, তাহলে কি উচ্চারণ? এটা এটা হচ্ছে বিবৃত উচ্চারণ, ঠিক আছে? তারপরে অনেক, দেখো এখানে কি লেখা আছে? অনেক, অ, এটা অ লেখা আছে না, অনেক, তাহলে অ উচ্চারণ হচ্ছে অ। এই অ কোন অ? এই যে এই অ, অনেক, তাহলে কি উচ্চারণ? এটা হচ্ছে বিবৃত উচ্চারণ, এই অটা যেহেতু এখানে আছে। তারপরে অতি, দেখো তো এখানে কি লেখা আছে? অ লেখা আছে না, অ, তারপর তয়রশ্রী, তাহলে কি? অতি, আমরা কি বলি যে তোমাকে অতি সুন্দর লাগছে? অতি, অতি মিষ্টি, আমরা কি এটা বলি? আমরা অতি বলি না, আমরা বলি কি? অতি, অতি, তাহলে লেখা আছে অ, কিন্তু উচ্চারণ হচ্ছে কি? ও এর মতো, তাই না? তাহলে লেখা আছে অ, উচ্চারণ হচ্ছে ও এর মতো। তাহলে ওটা ওটা কোথায় আছে? ওটা হচ্ছে সংবৃত স্থান আছে, তাহলে এটা হচ্ছে সংবৃত উচ্চারণ, ঠিক আছে? মোট কথা, মোট কথা যদি এটা এর মতো উচ্চারণ হয় তাহলে কি উচ্চারণ? এই সংবৃত উচ্চারণ। আর এ যদি এর মতো উচ্চারণ হয় তাহলে সেটা হচ্ছে বিবৃত উচ্চারণ। তারপরে অ, অ যদি অ এর মতো উচ্চারণ হয় তাহলে সেটা কি? বিবৃত উচ্চারণ। আর অ যদি ও এর মতো উচ্চারণ হয় তাহলে সেটা হচ্ছে সংবৃত উচ্চারণ, ঠিক আছে? আশা করছি তোমরা বুঝতে পেরেছো।
এবার আমরা চলে যাব হচ্ছে ব্যঞ্জন বর্ণে। ব্যঞ্জন বর্ণ, ব্যঞ্জন বর্ণের সংখ্যা কয়টি পড়েছিলাম? ব্যঞ্জন বর্ণের সংখ্যা আমরা পড়েছিলাম হচ্ছে 39টি। ব্যঞ্জন বর্ণের সংখ্যা পড়েছিলাম কয়টি? 39টি। বর্ণ কিন্তু, বর্ণ ধ্বনি নয় কিন্তু। আমরা আরেকটু রিমাইন্ড করি, স্বরবর্ণ কয়টি ছিল? স্বরবর্ণ ছিল হচ্ছে 11টি। তাহলে 11 আর হচ্ছে 49 কয়টি? মোট হচ্ছে 39 কয়টি হলো? 50টি হলো। এই 50টি কয়টি কি? 50টি বর্ণ। ঠিক আছে, তো এই স্বরবর্ণের মধ্যে স্বরধ্বনি পাইছিলাম কয়টা? স্বরধ্বনি পাইছিলাম হচ্ছে 7টি। মনে আছে তো নাকি? 7টি। আর হচ্ছে এই যে আমরা ব্যঞ্জন বর্ণ পাইলাম 39টি, এই ব্যঞ্জন বর্ণের মধ্যে ব্যঞ্জন ধ্বনি আছে হচ্ছে 30টি। ঠিক আছে, আমি আবার বলছি, দেখো, স্বরবর্ণ হচ্ছে 11টি, ব্যঞ্জন বর্ণ হচ্ছে 39টি। তাহলে 39 আর 11 কয়টি হলো? 50টি। এগুলো হচ্ছে বর্ণ। স্বরবর্ণ 11, ব্যঞ্জন বর্ণ 39, 39 আর 11 50টি হচ্ছে বর্ণ। আর এই স্বরবর্ণের মধ্যে স্বরধ্বনি সংখ্যা কয়টি আছে? স্বরধ্বনি আছে হচ্ছে 7টি আছে। এবং এই 39টি ব্যঞ্জন বর্ণের মধ্যে ব্যঞ্জন ধ্বনির সংখ্যা হচ্ছে 30টি। ব্যঞ্জন ধ্বনির সংখ্যা হচ্ছে 30টি। ঠিক আছে, এখানে যেমন 4টি বাদ গেছে, 4টি হচ্ছে মৌলিক নয়, 5টি মৌলিক নয়। এখানে অনুরূপভাবে 9টি কিন্তু মৌলিক নয়। 9টি এমন ব্যঞ্জন বর্ণ আছে যেগুলো মৌলিক নয়, যেগুলো বিকল্প আছে, ওগুলো ব্যবহার না করলে চলে উচ্চারণের ক্ষেত্রে। তাহলে 30টি। তাহলে যে আমরা 60টি যে পাইলাম মৌলিক স্বরধ্বনি বা স্বরধ্বনি, আর আমরা এখানে পাইলাম এখানে হচ্ছে ব্যঞ্জন ধ্বনি 30টি। তাহলে 7 আর 30-এ কয়টি হলো? 37। ঠিক আছে, তার মানে 37টি হচ্ছে ধ্বনি সংখ্যা। বাংলা বর্ণমালায় ধ্বনির সংখ্যা হচ্ছে কয়টি? 37টি। খুব ভালো করে মনে রাখবা, পরীক্ষাতে অনেক 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 খুবই আসে এবং খুবই বেশি গুরুত্বপূর্ণ, খুবই বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, খুব বেশি গুরুত্বপূর্ণ। তাহলে আমি আবার বলছি, স্বরবর্ণ হচ্ছে 11, ব্যঞ্জন বর্ণ হচ্ছে 39, এই মোট হচ্ছে 50টি বর্ণ সংখ্যা। এই স্বরবর্ণের মধ্যে মৌলিক স্বরধ্বনির সংখ্যা 7টি। এই 39টি ব্যঞ্জন বর্ণের মধ্যে ব্যঞ্জন ধ্বনির সংখ্যা হচ্ছে 30টি। তাহলে 30 আর 7 মিলে হচ্ছে 37, মানে হচ্ছে এই 37টি ধ্বনির সংখ্যা। তাহলে হচ্ছে বাংলা বর্ণমালায় বর্ণের সংখ্যা হচ্ছে কয়টি? 50টি। এবং বাংলা বর্ণমালায় ধ্বনির সংখ্যা হচ্ছে 37টি। এটা হচ্ছে ধ্বনির সংখ্যা। ধ্বনির সংখ্যা হচ্ছে 37টি। আর বর্ণের সংখ্যা হচ্ছে কয়টি? বর্ণের সংখ্যা হচ্ছে 50টি। ঠিক আছে, আচ্ছা। তাহলে 30টি ব্যঞ্জন বর্ণ, 39টি ব্যঞ্জন বর্ণ আর 30টি ব্যঞ্জন ধ্বনি। এটা খুব ভালো করে মনে রাখো, কারণ এখানে বারবার কাজে দিবে, বারবার কাজে দিবে। ঠিক আছে, তার মানে হচ্ছে 39টি আমরা কি পেলাম? 39টি হচ্ছে ব্যঞ্জন বর্ণ পেলাম, আর 30টি হচ্ছে ব্যঞ্জন ধ্বনি পেলাম। এখানে মনে রাখবা 9টি এমন বর্ণ আছে যেই বর্ণগুলো ধ্বনি নয়। 9টি এমন বর্ণ আছে যেই বর্ণগুলো ধ্বনি নয়, শুধু বর্ণ। ঠিক আছে, খুব ভালো করে মনে রাখো, বারবার কাজে লাগবে এখন। আর এটা বুঝতে পারো, তাহলে পরীক্ষায় তোমাদের কনফিউশন বাঁধবে না। আর এগুলো না পারার জন্য পরীক্ষায় তোমরা উল্টাপাল্টা করে আসো। ওকে, তাহলে প্রথমত ক থেকে ম পর্যন্ত যেই 25টি বর্ণ পাই, এই 25টি বর্ণকে আমরা হচ্ছে 5টি বর্গে ভাগ করতে পারি। বর্গীয় বর্ণ বলা হয়, বর্গীয় বর্ণ বলা হয়। ঠিক আছে, বর্গীয় বর্ণ, 25টি বর্ণকে বর্গীয় বর্ণ বলা হয়। বর্গীয় বর্ণ বলার কারণও আছে, যেমন ক, খ, গ, ঘ, ইয়, তারপরে চ, ছ, বর্গীয় ঝ, উ, তারপর 5টি করে আছে না, এই জন্য হচ্ছে এগুলোকে হচ্ছে বলা হয় বর্গীয় বর্ণ। আমি একটু দেখিয়ে দিচ্ছি। যেমন ওখানে কি আছে? ক, খ, গ, ঘ, ইয়, তারপর চ, ছ, বর্গীয় ঝ, উ, তারপর ট, ঠ, ড, ঢ, মধ্যে দেখো 5টি। ঠিক আছে, সেগুলোকে বর্গীয় বর্ণ বলা হয়। আমরা জানি বড় ক্ষেত্রের 4টি বাহু কি সমান। ঠিক আছে, তার মানে কি এদিকেও সমান, এদিকেও 5টি, সেজন্য কি বর্গীয় বর্ণ বলা হয়। তাহলে এই ক থেকে ম পর্যন্ত 25টি বর্ণকে হচ্ছে বর্গীয় বর্ণ বলা হয়। তাহলে বর্গীয় বর্ণের সংখ্যা কয়টি? বর্গীয় বর্ণের সংখ্যা হচ্ছে 25টি। ওকে, এতটুকু মনে রাখো। আমরা একটু পরে এখানে আসছি। বর্ণ কিন্তু ধ্বনি নয়, এটাও মনে রাখো, কারণ ধ্বনি এবং বর্ণ কিন্তু ভিন্ন। ওকে, তাহলে তো ক থেকে ম পর্যন্ত যেই বর্ণগুলো আছে
ক খ গ ঘ, যে দেখো ক দিয়ে শুরু হয়েছে না, যেহেতু ক দিয়ে শুরু হয়েছে তখন এটা ক বর্গ। তারপরে চ ছ বর্গীয় জ ঝ, এ দেখো চ দিয়ে শুরু হয়েছে তোমাকে চ বর্গ। তো ট ঠ ড ঢ, ট দিয়ে শুরু হয়েছে ট বর্গীয়। ত থ দ ধ, ত দিয়ে শুরু হয়েছে ত বর্গীয়। প ফ ব ভ, প দিয়ে শুরু হয়েছে প বর্গীয়। পরীক্ষায় আসবেন যে কোনটি প বর্গীয় ধ্বনি, ধরলাম দেওয়া আছে ব, তাহলে কি প ফ ব, পরে পরে ব আছে না, তাহলে কি বটা কি প বর্গীয়। এই ভ প বর্গীয়, ম প বর্গীয়। ত বর্গীয় ধ্বনি কি এগুলো সবগুলো, ট বর্গীয় ধ্বনি এই সবগুলো। ঠিক আছে, এই হচ্ছে বিষয়, মানে বর্গীয় বর্ণের প্রথম বর্ণগুলো দিয়ে। ওকে, তাহলে বর্গীয় বর্ণ আমরা বুঝলাম। তো এই যে ক খ গ ঘ যেগুলো আছে, এগুলোকে আমরা কণ্ঠবর্ণ বলবো। কণ্ঠবর্ণ বা জিহ্বামূলীয় কণ্ঠবর্ণ বলবো। দেখো ক খ গ ঘ উচ্চারণ করে দেখো, একটা জায়গাতে বাধাপ্রাপ্ত হচ্ছে। ক খ গ ঘ কোথায় বাধাপ্রাপ্ত হচ্ছে বলো তো? আমাদের একদম ভেতরে জিহ্বার যে নরম অংশ আছে, জিহ্বার গলার মধ্যে যে নরম অংশ আছে না, হুম, যে নরম অংশ আছে আমাদের জিহ্বা কিন্তু সেই জায়গায় স্পর্শ করছে। কণ্ঠের মধ্যে আমাদের জিহ্বার নরম তালুতে স্পর্শ করছে। ওপরে যে নরম তালু আছে, এই তালু, যে নরম অংশ আছে না, সেই নরম অংশতে কিন্তু আমাদের জিহ্বার গোড়ালিটা স্পর্শ করছে। জিহ্বার গোড়ালি নরম তালুতে স্পর্শ করছে। দেখো ক খ গ ঘ, জোরে জোরে উচ্চারণ করো এবং তাহলে বুঝতে পারবা। ক খ গ ঘ, দেখো জিহ্বার গোড়াটা নরম তালুতে স্পর্শ করছে গলার মধ্যে, সেজন্য ওই জায়গাটাকে কণ্ঠ বলা হয়। ঠিক আছে, সে আবার জিহ্বা মূল বলা হয়, সেজন্য এই এই বর্ণগুলোকে কণ্ঠবর্ণ বলা হয়। ওকে, তো দেখো চ ছ জ ঝ, চ ছ জ, যেগুলো দেখো উচ্চারণ করে দেখো, দেখবা তোমার যে দাঁতের মূল অংশ আছে, দাঁতের মূলের শেষ, দাঁতের মূলের শেষ অংশ এবং জিহ্বার সহযোগে উচ্চারণ হচ্ছে। ঠিক আছে, যেমন চ ছ চ ছ চ ছ জ, দেখো সবগুলো দেখো দাঁতের মূল অংশে কিন্তু জিহ্বাটা কি করছে, স্পর্শ করছে। ওকে, আরেকটা জিনিস খেয়াল করে দেখো, যখন চ ছ বলছি, আমার জিহ্বাটা উপরের শক্ত তালুতে স্পর্শ করছে। শক্ত তালুতে চ ছ জ ঝ করছে না, ওপরের শক্ত তালুতে স্পর্শ করছে। সেজন্য এগুলো কি বলবো আমরা? তালব্য বর্ণ বলবো। তারপর ট ঠ ড ঢ, ট ঠ ড ঢ উচ্চারণ করে দেখো, আমাদের জিহ্বার সামনের অংশ আছে না, এটা যদি জিহ্বা হয়, এটা জিহ্বার যে সামনের অংশটা আছে, এই সামনের অংশটা, সামনের অংশ তো চিকন হয়, আমি পেছনের অংশ চিকন বানাই দিয়েছি। তো মনে করি এটা সামনের অংশ। ঠিক আছে, তো এই সামনের অংশটাকে আমরা মূর্ধা বলি, মূর্ধা বলা হয়। জিহ্বার এই সামনের অংশটাকে মূর্ধা বলা হয়। ঠিক আছে, তো এখন দেখো যখন ট ঠ ড ঢ উচ্চারণ করছো, তখন কিন্তু দেখো তোমাদের যেই সামনের অংশটা আছে জিহ্বার, এটা কিন্তু উল্টে যাচ্ছে, উল্টে গিয়ে ওপরের শক্ত তালুতে স্পর্শ করছে। একদম কিন্তু দেখো টস টস করে লাগছে। ট ঠ ড ঢ, উল্টে গেছে না জিহ্বা? উল্টে গিয়ে ওপরের তালুতে স্পর্শ করছে না? যেহেতু আমাদের জিহ্বার মূল সামনের অংশটা এভাবে উচ্চারণ হচ্ছে, তার মানে কি এটাকে আমি মূর্ধন্য বলবো, মূর্ধন্য বর্ণ বলবো। ঠিক আছে, তবে দেখো ত থ দ ধ দন্ত ন, ত থ দ ধ দন্ত ন, এটা কি হচ্ছে, তোমার জিহ্বাটা তোমার দাঁতের গোড়ায় স্পর্শ করছে। ত থ দ ধ, সেজন্য কি দন্ত বর্ণ বলবো। ঠিক আছে, তারপর প ফ ব ভ ম, প ফ ব ভ ম, এখানে দেখো কি হচ্ছে, প্রত্যেকটি বর্ণ উচ্চারণ করার সময় আমাদের দুই ঠোঁট স্পর্শ করছে, আমাদের ঠোঁট, অন্যের ঠোঁট না কিন্তু। ঠিক আছে, নিজের ঠোঁট হওয়া লাগবে, অন্যের ঠোঁট হলে হবে না কিন্তু, মনে রাখো। তাহলে দেখো প ফ ব ভ ম, প ফ ব ভ ম, দুই ঠোঁটকে স্পর্শ করছে। সেজন্য এটা আমি কি বলবো, প বর্গীয় বা ওষ্ঠ বর্ণ বলবো। ওকে, আচ্ছা, তাহলে এতটুকু আশা করছি তোমরা বুঝতে পেরেছো, এতটুকু আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা একটু আমরা একটু আহ, ধ্বনি এবং বর্ণে যাব। আবার ধ্বনি এবং বর্ণে যাব। কি বলেছিলাম, ধ্বনি এবং বর্ণ কিন্তু এক জিনিস নয়। আবার কি বলেছিলাম, ব্যঞ্জন বর্ণ কয়টি? 39টি। আর কি বলেছিলাম, ব্যঞ্জন ধ্বনি কয়টি? ব্যঞ্জন ধ্বনি হচ্ছে 30টি, বলেছিলাম না? তাহলে কয়টি বর্ণ আছে যেগুলো ধ্বনি নয়? 9টি বর্ণ আছে যেগুলো কি নয়, ধ্বনি নয়। তো এই নয়টির মধ্যে যে এই জায়গায় 25টি, এখানে 25টা আছে, এখানে যে 25টা আছে, 25টা, এই 25টা আছে না, এখানে প্রথমত 25টাকে দেখি, তারপরে অন্যগুলো আবার দেখব। এই 25টার মধ্যে প্রথম 25টার মধ্যে ক থেকে ম পর্যন্ত যেই
বর্গীয় বর্ণ 25টা। এই 25টা বর্ণের মধ্যে এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি হচ্ছে ইও আর মূর্ধন্য ণ, এগুলো ধ্বনি নয়, এগুলো হচ্ছে সরি, হ্যাঁ এগুলো হচ্ছে ধ্বনি নয় কিন্তু বর্ণ। এগুলো ধ্বনি নয় কিন্তু বর্ণ। কারণ কি, বর্ণ তো চোখে দেখতে হয়, দেখা যায়, দেখো আমরা দেখতে পাচ্ছি না, দেখতে পাচ্ছি মানে কি, এগুলো বর্ণ, কিন্তু উচ্চারণে কোনো কোনো পার্থক্য নেই। এগুলো বিকল্প আছে, যেহেতু এগুলো বিকল্প আছে মানে ধ্বনি নয়। আমি কি বলেছি, একটা বর্ণের বিকল্প থাকলেই সেটা ধ্বনি হতে পারে না। তা দেখো কীভাবে নাই, আমি ধরো লিখলাম হচ্ছে মিয়া। মিয়া বানান অনেকেই মিয়া বানান এভাবে লেখে না, লেখা যায়, অনেকে মিয়া বানান এভাবে লেখে না, মিয়া বানান কিন্তু এভাবে অনেকে এভাবে লেখে মিয়া, অনেকে এভাবে লেখে, ঠিক আছে। তাহলে মিয়া বানান অনেকে এভাবে লেখে, তাহলে দেখো তো মিয়া, এটাও মিয়া উচ্চারণ হচ্ছে, এটাও মিয়া উচ্চারণ হচ্ছে। তার মানে কি, এটার বিকল্প কি আছে, অন্তুস্থ অ আছে। যেহেতু এটার বিকল্প আছে তার মানে কি এটা বর্ণ নয়, সরি এটা ধ্বনি নয়, ধ্বনি নয়, এটা ধ্বনি নয়, এটা বর্ণ কিন্তু এটা ধ্বনি নয়। তাহলে এই যে 9টি ধ্বনি নয়, 9টি বর্ণ আছে যেগুলো ধ্বনি নয়, দেখো একটা বাদ গেল, আর কয়টি আর 8টি আছে। তো এখানে মূর্ধন্য ণ আছে না, আমি দেখলাম মন, আমরা মন বানান কি, মন বানান হচ্ছে এভাবে লিখি, মন বানান কিন্তু এভাবে লেখা যায়। এই মন মানে কি, হৃদয়, আর এই মন মানে কি, যে 1 মন 2 মন 3 মন। আচ্ছা আমরা অর্থ যাব না, বা বানান ভুল নয় সঠিক এটা আমরা দেখতে যাব না, আমরা বানান নিয়েও কাজ করছি না, আমরা আমরা হচ্ছে এই অন্য কিছু নিয়ে বানান ভুল নিয়েও কাজ করছি না, আমরা কাজ করছি কি নিয়ে, উচ্চারণ নিয়ে, ধ্বনি নিয়ে। তাই না, দেখো তো এটাও মন, এটাও মন, তাই না। তার মানে আমরা যদি মূর্ধন্য ণ ব্যবহার না করি, দন্তন্য ণ ব্যবহার করি, তাও দেখো উচ্চারণ সেম হচ্ছে, তাই না, উচ্চারণ সেম হচ্ছে। তার মানে কি এটাও মৌলিক নয়, এটাও মৌলিক নয়। যেহেতু এটা এই দুটা মৌলিক নয়, তার মানে কি এই দুটা বর্ণ হলেও, এই দুটা তো বর্ণ আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এই দুটা কি নয়, ধ্বনি নয়। তাহলে দেখো এই যে আমরা বললাম যে 9টি বর্ণ আছে, ব্যঞ্জন বর্ণ আছে, যেগুলো কি নয়, যেগুলো ধ্বনি নয়, আমরা এর মধ্যে দুটি পেয়ে গেলাম, দুটি পেয়ে গেলাম। এখন আমার প্রশ্ন হচ্ছে তোমাদের প্রতি, যে আমি একটু আগে বললাম যে বর্গীয় বর্ণ কয়টি, বর্গীয় বর্ণ হচ্ছে 25টি, বললাম না, এই যে ক থেকে ম পর্যন্ত বর্গীয় বর্ণ 25টি, এ 5টি, এ 5টি, বর্গীয় বর্ণ 25টি বললাম। এখন তোমরা বলো তো, তাহলে বর্গীয় ধ্বনি কয়টি, বর্গীয় ধ্বনি কয়টি, বর্গীয় ধ্বনি হচ্ছে 23টি। বর্গীয় বর্ণ ক থেকে ম পর্যন্ত 25টি হলো সবগুলো সহ বর্ণ, এই যে এই বর্ণতে এই দুইটা হয়। কিন্তু বর্গীয় ধ্বনি যখন বলবো তখন কয়টি হচ্ছে, 23টি হচ্ছে। কারণ কি বলতো, এই যে এই দুইটা ধ্বনি, এই দুইটা কিন্তু বর্ণ, ধ্বনি নয়, তাই না, সেজন্য এখান থেকে বাদ যাচ্ছে, ঠিক আছে। পরীক্ষায় সাধারণত এগুলোই চলে আসে, আর এই জন্যই তোমরা ভুল করো। ওকে, আশা করছি তোমার দ্বারা ভুল হবে না। তাহলে আমরা এই 9টির মধ্যে দুটি পেয়ে গেলাম, আমরা আরও দেখব সামনে, আমরা আরও যেই আছে 7টি, সেই 7টি আমরা দেখব। ওকে, তাহলে এখানে দেখো, এখানে দেখো যে এই যে ক, ক, চ, ট, ত, প, অল্প প্রাণ মহাপ্রাণ, অল্প প্রাণ মহাপ্রাণ, অল্প প্রাণ। মনে করি এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা হচ্ছে 3 নম্বর, এটা হচ্ছে 4 নম্বর, এটা হচ্ছে 5 নম্বর, ঠিক আছে। তাহলে হচ্ছে অল্প প্রাণ, অল্প প্রাণ আর নাসিক্য। দেখো প্রথম 1 নম্বর আর 3 নম্বর হচ্ছে অল্প প্রাণ, 1 নম্বর 3 নম্বর 5 নম্বর, 5 নম্বরকে অল্প প্রাণ বলা হয়, হ্যাঁ, এটাকে হচ্ছে অল্প প্রাণ বলা হয়, অল্প প্রাণ নাসিক্য, অল্প প্রাণ নাসিক্য বর্ণ এগুলো। তো দেখো 1 3 5 হচ্ছে কি, অল্প প্রাণ, 1 তারপর হচ্ছে 3 তারপর হচ্ছে 5, এগুলো কি বলতো, এগুলো হচ্ছে অল্প প্রাণ। তারপরে 2 আর 4 মানে খ, ছ, ঠ, থ, ফ, আর ঘ, ঝ, ঢ, ধ, ভ, এগুলো কি, এগুলো হচ্ছে মহাপ্রাণ। তারপরে হচ্ছে 2 আর 5 কি, 2 আর 5 হচ্ছে মহাপ্রাণ। তাহলে 1 3 5 হচ্ছে অল্প প্রাণ, 2 4 হচ্ছে কি, মহাপ্রাণ। ওকে, আর এই অল্প প্রাণের মধ্যে মানে ক, চ, ট, ত, প এর মধ্যে কিন্তু এই যে স আসে না, স, তারপর স, মূর্ধন্য স, দন্ত স, স আসে না, এই যে এই সগুলো কিন্তু কি পড়ে, অল্প প্রাণের মধ্যেই পড়ে, মনে রাখবা। ওকে, তারপর যে হ আছে না, এই হটা হচ্ছে মহাপ্রাণ, এটা মনে রাখবা। ওকে, তারপরে দেখো, তারপর হচ্ছে অঘোষ আর ঘোষ, 1 আর 2, এই যে 1 আর হচ্ছে 2 কি, অঘোষ। আর হচ্ছে 3 4
আর হচ্ছে 5 হচ্ছে ঘোষ, মানে ক চ ট ত প আর খ ছ ঠ থ ফ। আর তালবস্য মূর্ধন্য ষ সেগুলো কি অল্প প্রাণ। আর বাদ বাকি গ জ ড দ ব ঘ ঝ ঢ দ ব আর ইয় মূর্ধন্য ম, মানে 2 3 4 5 হচ্ছে অঘোষ। ঠিক আছে, তাহলে অল্প প্রাণ আর মহাপ্রাণ কি জিনিস? অল্প প্রাণ হচ্ছে বাতাস কম বেরোবে, আর মহাপ্রাণ হচ্ছে বাতাস বেশি বেরোবে। তোমার মুখের সামনে হাত নিয়ে আসো, তোমার মুখের একদম সামনে হাত নিয়ে আসো, একদম সামনে হাত নিয়ে আসো এবং হাত নিয়ে এসে ক চ ট ত প উচ্চারণ করো। তারপরে গ জ ড দ ব উচ্চারণ করো, দেখো দেখবা অনেক কম বাতাস বেরোচ্ছে। কিন্তু খ ছ ঠ ফ, এই দেখো খ ছ ঠ থ ফ উচ্চারণ করে দেখো। তারপরে ঘ ঝ ঢ ধ ভ উচ্চারণ করে দেখো, বাতাসের জোরটা অনেক বেশি, কিন্তু তোমার হাতে অনেক বেশি বাতাস লাগবে, তোমার হাতে বাতাসটা অনেক বেশি লাগবে। সেজন্য এগুলো হচ্ছে মহাপ্রাণ। মানে অল্প প্রাণে বাতাস কম বেরোয়, মহাপ্রাণে বাতাস বেশি বেরোয়। ঠিক আছে, তবে অঘোষ আর ঘোষ, অঘোষে হচ্ছে ফুসফুস থেকে বাতাস আসার সময় কোনো কোনো ঘর্ষণ পায় না, ঘর্ষণ হয় না। 1 নম্বর আর 2 নম্বর ঘর্ষণ হয় না। আর 3 4 5-এ হচ্ছে উচ্চারণ করার সময় ঘর্ষণ হয়, এই জন্য একটা ঘোষধ্বনি বলবো। এই হচ্ছে বিষয়। আশা করছি তাহলে এই 4টা বুঝতে পেরেছো। এখান থেকে প্রশ্ন খুব খুব বেশি আসে। ওকে, এরপরে আমরা আসি, এরপরে আসে হচ্ছে উৎসবর্ণ। উৎসবর্ণ, উৎসবর্ণ হচ্ছে, দেখো কি বলছে, এই শব্দ নিয়ে উচ্চারণের সময় মুখ বিপরীতে কোথাও বাধা না পেয়ে কেবল ঘর্ষণ প্রাপ্ত হয়। উৎসবর্ণ হচ্ছে 4টি। তো এটাকে আমরা অন্যভাবে মনে রাখতে পারি। দেখো, তোমার মুখের সামনে হাত নিয়ে আসো, তালবস্য স, মূর্ধন্য স, দন্ত স, হ। দেখো একটা গরম বাতাস বেরোচ্ছে। যখন এই 4টি বর্ণ উচ্চারণ করবা, তখন দেখবা তোমার হাতে একটা গরম বাতাস লাগছে। এই জন্য এই 4টিকে আমরা উৎসধ্বনি উৎসবর্ণ বলবো। উৎসবর্ণ, তাহলে উৎসবর্ণ, এই যে উৎসবর্ণ লেখা আছে কয়টি? উৎসবর্ণ হচ্ছে কয়টি বলো তো? উৎসবর্ণ হচ্ছে 4টি। উৎসবর্ণ হচ্ছে 4টি। ওকে, তাহলে উৎসবর্ণ 4টি। বর্ণ আমরা জানি যে যেগুলো চোখে দেখা যায়, আমরা যেগুলো দেখতে পাই। কিন্তু উৎসবর্ণ 4টি হলেও উৎসধ্বনি কিন্তু 3টি। উৎসধ্বনি 3টি। ঠিক আছে, তাহলে উৎসধ্বনি কয়টি? উৎসধ্বনি হচ্ছে 3টি। তাহলে একটি কি হলো? এই যে মূর্ধন্য ষ আছে না, এই মূর্ধন্য ষ বর্ণ কিন্তু ধ্বনি নয়, এই যে ধ্বনি নয়। মূর্ধন্য ষ বর্ণ কিন্তু কি নয় বলতো? ধ্বনি নয়। কেন ধ্বনি নয়? কারণ এটার কি আছে? এটার বিকল্প আছে। এটার বিকল্প আছে, যেমন আমি বললাম মানুষ। মানুষ বানান কি? মানুষ বানান তো এটা, তাই না? মানুষ বানান হচ্ছে এটা, কিন্তু আমি যদি মানুষ বানান এভাবে লিখি, যদি মানুষ বানান আমি এভাবে লিখি, তাহলে কোনো সমস্যা? সমস্যা বানান ভুল হচ্ছে, কিন্তু বানান ভুল নিয়ে আমরা কাজ করছি, আমরা কাজ করছি কি নিয়ে? উচ্চারণ নিয়ে। দেখো তো, এটাও মানুষ উচ্চারণ হচ্ছে, এটাও মানুষ উচ্চারণ হচ্ছে, তার মানে কি এই মূর্ধন্য ষ এর বিকল্প আছে তালবস্য। যেহেতু বিকল্প আছে, আর বিকল্প থাকলে কি হয় না? বিকল্প থাকলে ধ্বনি হতে পারে না, বর্ণ হয়। বর্ণ তো অবশ্যই, কারণ আমরা দেখতে পাচ্ছি ক খ গ ঘ এর মতো, এটা একটা বর্ণ। কিন্তু এটা কি নয়? এটা ধ্বনি নয়, কারণ মূর্ধন্য ষ এর বিকল্প আছে। ঠিক আছে, এই ধ্বনিটা আমরা অন্য ধ্বনি, অন্য বর্ণ, এই ধ্বনিটা, এই উচ্চারণটা আমরা অন্য বর্ণের সাহায্যে করতে পারছি, তার মানে কি এটার বিকল্প ধ্বনি আছে। তার মানে এখান থেকে এটা বাদ যাবে। ঠিক আছে, তাহলে কি 3টে কি হবে? 3টি হচ্ছে তালবস্য, দন্তস্ব আর হচ্ছে হ। তালবস্য দন্তস্ব হ, তাহলে কি হবে? উৎস ধ্বনি সংখ্যা কয়টি? উৎস ধ্বনি হচ্ছে 3টি। তাহলে মনে রাখো কি, উৎস বর্ণ হচ্ছে 4টি, তালবস্য, মূর্ধন্য ষ, দন্তস্ব, হ। আর হচ্ছে উৎস ধ্বনির সংখ্যা কয়টি? 3টি, তালবস্য, দন্তস্ব, হ। ঠিক আছে, তাহলে যে আমি বললাম যে 30টি কি, 30টি হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। আমরা এর আগে দুটি দেখে আসছি, 30টি ব্যঞ্জন ধ্বনি আর 39টি কি ব্যঞ্জন বর্ণ। তাহলে 9টি কি, 9টি এমন বর্ণ আছে যেগুলো কি নয়, ধ্বনি নয়। এর আগে দুটি দেখে আসছি, এখন আমরা একটা দেখলাম, তাই 3টা হয়ে গেল, মানে মূর্ধন্য ষ একটা হয়ে গেল। ওকে, তারপর হচ্ছে শীষ বর্ণ। শীষ বর্ণ কয়টি? শীষ বর্ণ 3টি। শীষ বর্ণগুলো কি কি? তালবস্য, মূর্ধন্য ষ, দন্ত স। শীষ বর্ণ কি জিনিস? শীষ বর্ণ হচ্ছে উচ্চারণ করার সময় শীষ হবে, শীষ, এমন শীষ উচ্চারণ হবে। দেখো, তালবস্য, মূর্ধন্য ষ, দন্ত স, শীষ উচ্চারণ হচ্ছে না? শীষ উচ্চারণ হচ্ছে। তার মানে এগুলো কি? এগুলো হচ্ছে শীষ বর্ণ। ওকে, আচ্ছা, শীষ বর্ণ কয়টি বললাম তাহলে? শীষ বর্ণ বললাম 3টি। এখন তোমাদের প্রশ্ন হচ্ছে, তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে, শীষ ধ্বনি তাহলে কয়টি? শীষ ধ্বনির সংখ্যা কয়টি বলো? শীষ ধ্বনি হচ্ছে 2টি। কারণ কি?
এই যে মূর্ধন্য ষ আমরা দেখতে পাচ্ছি না এখানে মূর্ধন্য ষ, এই মূর্ধন্য ষ কি কোনো ধ্বনি? এটা আমরা আগেই দেখে আসলাম, এই যে মানুষ দিয়ে দেখে আসলাম, মূর্ধন্য ষ ধ্বনি নয়, মূর্ধন্য ষ ধ্বনি নয়, এটা একটা বর্ণ। তাহলে শীষ বর্ণ সংখ্যা 3টি হলেও শীষ ধ্বনি সংখ্যা কয়টি? 2টি, একটা তালব্য শ, একটা মূর্ধন্য ষ। তাহলে শীষ বর্ণ 3টি আর শীষ ধ্বনি কয়টি? 2টি। ওকে, তোমরা হচ্ছে পিডিএফে সব লেখা সম্ভব হয়নি, হ্যাঁ পিডিএফ কিন্তু আছে, নিচে আছে, আমি সব লিখে দিয়েছি। তো জাস্ট এখানে একটু বুঝে নাও, নিচে সব কিছু লেখা আছে। তারপরে নাসিক্য বর্ণ, নাসিক্য বর্ণ কয়টি? নাসিক্য বর্ণ হচ্ছে 60টি। অনেক বই তুমি 5টি পাওয়া, কিন্তু না, নাসিক্য বর্ণ হচ্ছে 60টি। একটা হচ্ছে ইয়, ও, মূর্ধন্য, দন্তন্য, ম আর অনুস্বর চন্দ্রবিন্দু। এই 60টি হচ্ছে নাসিক্য বর্ণ। নাসিক্য বর্ণ কিন্তু, ঠিক আছে, নাসিক্য ধ্বনির কথা বলি না কিন্তু, কি বলেছি? নাসিক্য বর্ণ বলেছি। তা নাসিক্য বর্ণ কয়টি? 60টি। এবং পরীক্ষা এটাও আসতে পারে নাসিক্য ধ্বনি কয়টি? নাসিক্য বর্ণ হচ্ছে 60টি, নাসিক্য ধ্বনি কয়টি বলতো? নাসিক্য ধ্বনি হচ্ছে 3টি। নাসিক্য ধ্বনি হচ্ছে 3টি, আর নাসিক্য বর্ণ হচ্ছে 60টি। নাসিক্য বর্ণ হচ্ছে 60টি। আচ্ছা, তাহলে কী 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 বাদ যাবে তাহলে এখান থেকে? কী কী বাদ যাবে এখান থেকে বলো তো? এখান থেকে বাদ যাবে হচ্ছে, আমরা আগেই দেখেছি যে হচ্ছে যে উ বাদ যাবে, তারপর যে মূর্ধন্য বাদ যাবে, ঠিক আছে, আমরা আগেই দেখেছি। এই দুটো বাদ গেল, আরও বাদ যাবে কি কি? আরও বাদ যাবে হচ্ছে এই যে এই দুটি, একটা একটা হচ্ছে অনুস্বর, একটা হচ্ছে চন্দ্রবিন্দু, ঠিক আছে। অনুস্বরের বিকল্প আছে, যেমন রং বললাম, রং, রং বানানো হচ্ছে আমরা এটা লিখি। আচ্ছা, রং বানানো যদি আমি এভাবে না লিখি, যদি রং বানানো যদি এভাবে লিখি, তাহলে উচ্চারণ সেম হচ্ছে না? উচ্চারণ সেম হচ্ছে, সেজন্য এটার বিকল্প আছে, এটার বিকল্প আছে, ঠিক আছে। যেহেতু বিকল্প আছে মানে এটাও কি? এটাও মৌলিক নয়, এটাও মৌলিক নয়, তাই না? তারপর বললাম দেখো তার, এটা বললাম কি? তার। আমি যদি এটা বলি তার, এটা বলি তার, তাহলে দেখো উচ্চারণ সেম হচ্ছে না? উচ্চারণ সেম হচ্ছে, তার মানে কি এটার বিকল্প আছে, চন্দ্রবিন্দুর বিকল্প আছে, তার মানে কি এই দুটাও বাদ। এই দুটাও তাহলে কি হলো? বাদ হলো, ঠিক আছে। তাহলে এই দুটাও কি? এই দুটা শুধু বর্ণ কিন্তু ধ্বনি নয়। আর এই দুটাও কি? এই দুটা বর্ণ কিন্তু ধ্বনি নয়। তাহলে কয়টি বাদ গেল? 4টি বাদ গেল না? তাহলে কয়টি থাকলো? একটা, দুইটা, তিনটা। এই তিনটা কি? এই তিনটা হচ্ছে ধ্বনি, ঠিক আছে। তাহলে নাসিক্য বর্ণ মোট 60টি, যে 60টির নিচে লেখা আছে এখানে, নাসিক্য বর্ণ হচ্ছে এই 60টি। কিন্তু যখন নাসিক্য ধ্বনির কথা বলবো, তখন কি বাদ যাবে? এটা বাদ যাবে, এটা বাদ যাবে, কারণ এগুলো ধ্বনি নয়, এগুলো হচ্ছে বর্ণ। এটা বাদ যাবে, আর হচ্ছে এটা বাদ যাবে, কারণ এগুলো কি? এই চারটার বিকল্প আছে, এই চারটা ব্যবহার না করলেও চলে। সেজন্য এগুলো কি? এগুলো শুধু ধ্বনি, এগুলো শুধু বর্ণ কিন্তু ধ্বনি নয়। তাহলে হচ্ছে যে এই তিনটা কি? এই তিনটা হচ্ছে নাসিক্য ধ্বনি, ঠিক আছে। তাই নাসিক্য ধ্বনি হচ্ছে কয়টি? 3টি। নাসিক্য বর্ণ হচ্ছে 60টি। ওকে, তাহলে আমরা এখানে পেলাম 2টি, এর আগে পাইছিলাম কয়টি? এর আগে পাইছিলাম হচ্ছে 3টি, এই 3টি পাইছিলাম এর আগে। 2টি, একটা, 3টা পাইছিলাম। আর এখানে পেলাম নতুন 2টা, তাহলে কয়টা হলো? 5টি হয়ে গেল। 5টি আমরা এমন বর্ণ পেয়ে গেলাম যে বর্ণগুলো কি? যে বর্ণগুলো হচ্ছে ধ্বনি নয়, ঠিক আছে। ওকে, তারপরে হচ্ছে অন্তস্থ ধ্বনি বা বর্ণ। দেখো অন্তস্থ ধ্বনি বা বর্ণ, দেখো এখানে অন্তস্থ ধ্বনি হচ্ছে 4টি। অন্তস্থ ধ্বনি হচ্ছে 4টি। অন্তস্থ ধ্বনি কী জিনিস? অন্তস্থ ধ্বনি হচ্ছে বর্গীয় বর্ণ এবং শীষ বর্ণের মাঝখানে যেগুলো ব্যবহার করা হয়। বর্গীয় বর্ণ এবং শীষ বর্ণের মাঝখানে যেগুলো ব্যবহার করা হয় এগুলোকে অন্তস্থ বর্ণ বলা হয়। দেখো এখানে কি আছে? প, ফ, ব, ভ, ম। এবারে কি হয় বলো তো? ত, থ, দ, ধ, দ, ন। প, ফ, ব, ভ, ম। এবারে কি হয়? অন্তুস্থ জ, র, ল, ব হয় কিন্তু, ঠিক আছে। দেখো এখানে আমি এই জন্য সিরিয়ালি প্রথমে বলছিলাম সিরিয়ালি মুখস্থ রাখতে হবে, এই জন্য বলছিলাম। দেখো এখানে কি আছে? প, ফ, ব, ভ, ম হয়ে গেল। দেখো দেখো, অন্তুস্থ জ, র, ল। দেখো সিরিয়াল আছে, অন্তুস্থ জ, র, ল। তারপরে দেখো কি আছে? তারপর স, মূর্ধন্য ষ, দন্তস্ব স। তো দেখো এখানে এই যে এগুলো কি হলো? এগুলো হচ্ছে কি বর্ণ? এগুলো হচ্ছে বর্গীয় বর্ণ, হ্যাঁ। তো এই বর্গীয় বর্ণ এবং এই যে শীষ বর্ণ, এগুলো শীষ বর্ণ বললাম না একটু আগে? তারপর স, মূর্ধন্য স, দন্ত স, এগুলো শীষ বর্ণ বললাম না? তো এই যে এই যে হচ্ছে বর্গীয় বর্ণ এবং শীষ বর্ণের মাঝখানে এই বর্ণগুলো অবস্থিত, তারপর অন্তস্থ দ, র, ল এগুলো অবস্থিত। এই জন্য এগুলোকে হচ্ছে অন্তস্থ বর্ণ বলা হয়, ঠিক আছে। এই জন্য এগুলোকে অন্তস্থ বর্ণ বলা হয়। আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। মানে বর্গীয় বর্ণ এবং শীষ বর্ণের মাঝখানে এগুলো আছে,
এবং অন্তস্থ বর্ণ আছে সেগুলো অন্তস্থ বর্ণ হয়। অন্তস্থ মানে তো কি অন্ত, তাই না? সেজন্য এগুলোকে অন্তস্থ বর্ণ বলা হয়। আচ্ছা, তাহলে অন্তস্থ বর্ণ চারটি: অন্তস্থ জ, র, ল, ব। ঠিক আছে, অন্তস্থ জ, র, ল, ব, এই চারটিকে আমরা কি বলবো? অন্তস্থ বর্ণ বলবো। ঠিক আছে, অন্তস্থ ধ্বনি নয়, অন্তস্থ বর্ণ। অন্তস্থ বর্ণ হচ্ছে এই চারটি। ঠিক আছে। আচ্ছা, এখন যদি বলো অন্তস্থ ধ্বনি, যদি বলা হয় অন্তস্থ ধ্বনি সংখ্যা, এই অন্তস্থ ধ্বনি, যে অন্তস্থ ধ্বনি বলা হয়, তাহলে হচ্ছে হবে তিনটি। তাহলে হবে হচ্ছে তিনটি। কারণ হচ্ছে এই যে অন্তস্থ জ আছে না, যে অন্তস্থ জ, এই অন্তস্থ জ, এটা হচ্ছে বর্ণ হলেও এটা ধ্বনি নয়। এটা বর্ণ হলেও এটা ধ্বনি নয়। কারণ দেখো, কারণ হচ্ছে এগুলো, এটার বিকল্প আছে। তোরা বললাম হচ্ছে নামাজ, নামাজ বললাম। আচ্ছা, এবার আমি বললাম নামাজ। দেখো তো উচ্চারণে পার্থক্য হচ্ছে? উচ্চারণে কিন্তু কোনো পার্থক্য হচ্ছে না। তার মানে এই অন্তস্থ জয়ের পরিবর্তে আমরা বর্গীয় জ ব্যবহার করতে পারি উচ্চারণের ক্ষেত্রে। তাহলে বিকল্প আছে, আর বিকল্প হলেই কি হবে না, বিকল্প হলেই সেটা কি বাদ, সেটা হচ্ছে, সেটা হচ্ছে বর্ণ কিন্তু ধ্বনি নয়। সেগুলো বর্ণ কিন্তু ধ্বনি নয়, তাহলে এটাও বাদ। ঠিক আছে, তাহলে অন্তস্থ বাদ গেল। তাহলে পাঁচটি আগে পাইছিলাম, আগে পাঁচটি পাইছিলাম, এখন একটা পাইলাম। তাহলে কি হলো? ছয়টি হয়ে গেল। ঠিক আছে, মোট ছয়টি পেলাম আমরা। আমি কিন্তু একটু পরে ক্লাসের শেষে এগুলো কিন্তু মোট নয়টি আমি আলাদা করে দেখিয়ে দেবো। ঠিক আছে, উপরে আছে না, উপরে ওই যে মোট 50টি বর্ণ লিখে রেখেছি, ওখান থেকে আমি বাদ দিয়ে দেখিয়ে দেবো তোমাদের। ঠিক আছে, কোনো সমস্যা নেই। তাহলে অন্তস্থ বর্ণ কয়টি হলো? অন্তস্থ বর্ণ এই চারটি: অন্তস্থ জ, র, ল, ব। আর অন্তস্থ ধ্বনি কয়টি হলো? এই অন্তস্থ জ বাদ গেল, বাদ গিয়ে ব, র আর ল, এই তিনটি হচ্ছে অন্তস্থ ধ্বনি। তাহলে অন্তস্থ বর্ণ চারটি, অন্তস্থ ধ্বনি হচ্ছে তিনটি। ঠিক আছে, তো এর মধ্যে যে অন্তস্থ জ আছে না, এটাকে তালব্য ধ্বনি বলা হয়। তারপর রকে কম্পনজাত ধ্বনি বলা হয়। এই র আছে না, রকে হচ্ছে কম্পনজাত ধ্বনি বলা হয়। কম্পনজাত কারণ হচ্ছে এটা উচ্চারণ করার সময় আমার জীব কম্পন হয়। যেমন, যেমন ঘর, আমরা কি বলতে পারি? ঘর, ঘর বলতে পারি না, ঘর। তো বললাম চর, দাও চর, চর। যেখানে র আছে সেখানে কি আমার জিহ্বাটা কম্পন হয়, সেজন্য এটাকে আমি কি বলি? কম্পন, কম্পনজাত ধ্বনি বলি। ঠিক আছে, কম্পন ধ্বনি। তবে লকে পার্শ্বিক ধ্বনি বলা হয়। লকে পার্শ্বিক ধ্বনি বলার কারণ হচ্ছে এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে। র হচ্ছে কম্পনজাত ধ্বনি, তবে লকে বলা হয় হচ্ছে পার্শ্বিক ধ্বনি। ঠিক আছে, লকে পার্শ্বিক ধ্বনি বলার কারণটা হচ্ছে যদি এটা, এটা যদি আমার জিহ্বা হয়, সাপোজ এটা যদি আমার মনে করো জিহ্বা, যখন ল উচ্চারণ করব তখন এই জিহ্বার দুই পাশ দিয়ে বাতাস বের হয়। ঠিক আছে, জিহ্বার দুই পাশ দিয়ে বাতাস বের হয় মুখ দিয়ে, সেজন্য এটাকে পার্শ্বিক ধ্বনি বলা হয়। পাশ দিয়ে বাতাস বের হচ্ছে সেজন্য পার্শ্বিক ধ্বনি। তো লকে বলো কি বলবো? পার্শ্বিক ধ্বনি। রকে হচ্ছে কম্পনজাত ধ্বনি বলবো। ওকে। তারপর হচ্ছে পরশ্রী বর্ণ। পরশ্রী বর্ণ কয়টি? তিনটি: অনুস্বর, সরি, অনুস্বর, বিসর্গ আর চন্দ্রবিন্দু। এই তিনটিকে আমরা পরশ্রী বর্ণ বলবো। ঠিক আছে, পরশ্রী বর্ণ। পরশ্রী বর্ণ তাহলে কয়টি? তিনটি। কিন্তু পরশ্রী ধ্বনি কয়টি? পরশ্রী ধ্বনি নাই। পরশ্রী ধ্বনি নাই, কারণ এগুলো হচ্ছে কোনোটাই ধ্বনি নয়, এগুলো হচ্ছে বর্ণ। এই তিনটাই বর্ণ, কিন্তু এই তিনটা ধ্বনি নয়। তাহলে এই জায়গায় ছয়টি আমরা পাইছিলাম বর্ণ, যেটা কি ধ্বনি নয়। এখন আর তিনটা বর্ণ পেলাম যেগুলো কি নয়, ধ্বনি নয়। তাহলে 6 আর 3 কয়টি হলো? 6 আর 3 নয়টি হয়ে গেল। তাহলে 9টি বর্ণ পেয়ে গেলাম। 9টি এমন বর্ণ পেলাম যেগুলো কি নয়, যেগুলো ধ্বনি নয়, মানে এগুলো ব্যবহার না করলেও চলে। তার মানে যে এই 9টি যে পাইলাম না, এই মোট 9টি পাইলাম, এই 9টি বর্ণকে আমরা যদি ব্যবহার নাও করি, কোনো সময় যদি ব্যবহার নাও করি, তাও উচ্চারণ করার সময়, উচ্চারণের বানান লেখার সময়, মানে উচ্চারণ করার সময় কোনোই সমস্যা হবে না। ঠিক আছে, তাহলে পরশ্রী বর্ণ সংখ্যা কয়টি? তিনটি, কিন্তু পরশ্রী ধ্বনি কিন্তু নাই। তারপর হচ্ছে তারুণ্যত ধ্বনি। দেখো, তারুণ্যত ধ্বনি হচ্ছে দুটি। তারুণ্যত, আচ্ছা ধ্বনি নয়, এটা তারুণ্যত বর্ণ হবে এটা, হ্যাঁ। তারুণ্যত বর্ণ, ধ্বনি নয়। তারুণ্যত বর্ণ, বর্ণ হচ্ছে দুটি। তারুণ্যত বর্ণ হচ্ছে দুটি, কারণ এগুলো বর্ণ, এগুলো এগুলো ধ্বনি, এগুলো মানে এগুলো হচ্ছে কী বলতো, এগুলো ধ্বনিও হয়, এগুলো ধ্বনিও হয়, বর্ণ হয়, দুটাই। ঠিক আছে, কারণ এগুলো বিকল্প, বিকল্প নাই, এগুলো হচ্ছে ব্যবহার করতে হয়। তাহলে তো ডয় শূন্য র আর ঢয় শূন্য র, এগুলো কি তারুণ্যত বর্ণ বলবো আমরা, তারুণ্যত বর্ণ। ওকে। তাহলে হচ্ছে রকে আমরা কি বলি? রকে আমরা বয় শূন্য রকে আমরা বলি কম্পনজাত। ঠিক আছে, কম্পনজাত। আর ডয় শূন্য র এবং ঢয় শূন্য রকে আমরা কি বলি? তারণজাত। কারণ র উচ্চারণ করার সময় কম্পন হয়,
আর ডয় শূন্যরা এবং ঢয় শূন্যরা উচ্চারণ করার সময় আমাদের মধ্যে একটা তাড়না সৃষ্টি হয়। ওকে, এই জন্য আমরা একে তারুণ্যত বর্ণ বলবো। তারপর হচ্ছে অযোগবাহু বর্ণ, অযোগবাহু ধ্বনি। অযোগবাহু ধ্বনি, এটাও ধ্বনি নয়। এটা কী হবে বলতো, এটা বর্ণ হবে, কারণ এগুলো আমরা জানি এগুলো ধ্বনি নয়। এগুলো কিন্তু ধ্বনি নয়, আগে দেখে আসলাম, যেখানে দেখে আসলাম যে পরশ্রী বর্ণ, এগুলো এগুলো ধ্বনি নয়। তাহলে যে অযোগবাহু বর্ণ, তোমরা এগুলো ঠিক করে নেবা। হ্যাঁ, তোমরা একটু পিডিএফ থেকে এটা ঠিক করে নেবে, আমি ঠিক করে দেবো। পিডিএফ এখানে একটু টাইপিং মিস্টেক হয়েছে, এটা আমরা পিডিএফটা আমি ইয়া করে ঠিক করে দেবো, এডিট করে দেবো, কোনো সমস্যা নেই। তাহলে অযোগবাহু বর্ণ সংখ্যাটি, অযোগবাহু বর্ণ হচ্ছে দুটি। ঠিক আছে, অযোগবাহু বর্ণ বলার কারণটা হচ্ছে এটা বাহু আছে না, এই দুটি বর্ণ সবসময়ের জন্য পাশে হয়, পাশে বসে, কোনো চন্ড মানে মাথার উপর বসে না। ঠিক আছে, সবসময়ের জন্য পাশে বসে, সবসময়ের জন্য পাশে বসার জন্য, যে বাহু আছে না, বাহু মানে কি পাশে, বাহুতে, বাহুতে সবসময় যুক্ত হয়, এই জন্য অযোগবাহু বলা হয়। তাহলে অযোগবাহু বর্ণ কয়টি? দুটি, ওই যে অনুস্বর আর হচ্ছে চন্দ্রবিন্দু। ঠিক আছে, এখানে সরি অনুস্বর আর হচ্ছে কি বিসর্গ, এখানে চন্দ্রবিন্দুকে কিন্তু বলা হয়নি অযোগ্য, কারণ কি বলতো, চন্দ্রবিন্দু মাথার উপরে বসে, এই জন্য বাহুতে বসে না। আচ্ছা, তবে কি খণ্ডত, খণ্ডত হচ্ছে একটি ব্যঞ্জন বর্ণ, এটাকে খণ্ডত বলা হয়। তো এই যে ত হসন্তকে সাধারণত খণ্ডত বলা হয়। ঠিক আছে, খণ্ডত, ত হসন্তকে খণ্ডত বলা হয়। ওকে, তাহলে এটা আমরা যতটুকু পড়লাম, এবার এটা আমরা রিভাইজ দিয়ে নিই। তো বর্ণের সংখ্যা হচ্ছে কয়টি? বর্ণমালার সংখ্যা হচ্ছে একটি, দেখলাম বাংলা বর্ণমালা একটি, এবং সেই বর্ণমালায় বর্ণ আছে কয়টি? 50টি। 50টি বর্ণের মধ্যে হচ্ছে 11টি কি, 11টা স্বরবর্ণ, 49টি হচ্ছে ব্যঞ্জন বর্ণ। ঠিক আছে, তো বর্ণের সংখ্যা মোট 50টা দেখলাম। তারপর দেখো বাংলা ভাষায় মোট ধ্বনির সংখ্যায়, ধ্বনি কয়টি? 37টি, ধ্বনি 37টি। আর এই 37টির মধ্যে 60টি কি বলতো স্বরধ্বনি, আর 30টি হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। আমরা একটু আগে দেখে নিলাম সেটা। আচ্ছা, আমরা ব্যঞ্জন ধ্বনিগুলো একটু দেখে আসি ওপর থেকে। আচ্ছা, তো এই যে এগুলো সব হচ্ছে মানে এই যে এই 39টি বললাম না, এই 39টি বর্ণ, এই 39টি বর্ণের মধ্যে 9টি বর্ণ আছে যেগুলো কি নয়, ধ্বনি নয়, একটু আগে বললাম। তো এগুলোর মধ্যে এই যে এর একটা বাদ, তারপরে এই মূর্ধন্য বাদ, দুটি বাদ গেল। তারপর হচ্ছে এই যে 29 জ বাদ, তাহলে কয়টি হলো? 3টি গেল। এগুলো কি, এগুলো বর্ণ কিন্তু ধ্বনি নয়। তারপরে হচ্ছে এই যে মূর্ধন্য স, কয়টি হলো? 1 2 3 4টি হলো। তারপর হচ্ছে তারপর হচ্ছে খণ্ডত্ব, অনুস্বর, বিসর্গ, চন্দ্রবিন্দু। তাহলে কয়টি হলো? 1 2 3 4 5 6 7 8, আর আছে যে 29 অ। তাহলে 1 2 3 4 5 6 7 8 9, এই 9টি কি, এই 9টি হচ্ছে বর্ণ কিন্তু ধ্বনি নয়। ওকে, বর্ণ কিন্তু ধ্বনি নয়। আচ্ছা, তাহলে হচ্ছে স্বরবর্ণ 11টি দেখলাম, তাহলে এটা আশা করছি বুঝতে পারছো। তারপর হচ্ছে মৌলিক স্বরধ্বনি কয়টি? মৌলিক স্বরধ্বনি হচ্ছে 7টি, এই যে এ সহ বললাম 7টি। আর মৌলিক স্বরবর্ণ কয়টি? 6টি, এই যে এটা তখন বাদ গেল, এটা বাদ গেলে এই 6টি কি হয়? এই 6টি বর্ণ এবং ধ্বনি দুটাই হয়, কিন্তু কি শুধু ধ্বনি, বর্ণ নয়। তাহলে এটা বাদ গেলে কয়টি হয়? কয়টি হয়? হচ্ছে 6টি হয়। ঠিক আছে, তাহলে স্বতন্ত্র স্বরধ্বনি, যে বললাম স্বতন্ত্র স্বরধ্বনি কয়টি? একটি, সেটা হচ্ছে স্বতন্ত্র স্বরধ্বনি। কারণ হচ্ছে এগুলো কি, এটা বর্ণ নয়, শুধু ধ্বনি, আর বাদ বাকি 6টি হচ্ছে ধ্বনি এবং বর্ণ দুটাই, সেজন্য এটাকে কি বলছি, স্বতন্ত্র ধ্বনি বলা হচ্ছে। তো যৌগিক স্বর বা দ্বিস্বর বা যুগ্ম স্বর কয়টি? 25টি। মৌলিক স্বরবর্ণ হচ্ছে, যৌগিক স্বরবর্ণ হচ্ছে যৌগিক স্বরবর্ণ বা যৌগিক স্বরজ্ঞাপক দুটি, এটা মনে রাখবা। ঠিক আছে, যৌগিক স্বরধ্বনি কয়টি? যৌগিক স্বরধ্বনি হচ্ছে 25টি, 25টি, একটু আগে দেখে আসলাম, প্রথমে দেখেছি কিন্তু। আর যৌগিক স্বরবর্ণ বলবো, বর্ণ দুটি, সেটা কি কি? ওই আর ও, এই ওইটা যুক্ত হয়েছে হচ্ছে ও প্লাস রস্বই দিয়ে। ঠিক আছে, আর ও যুক্ত হয়েছে ও প্লাস রস্বই দিয়ে। এই দুটি কি, এটা বর্ণ
এটাও বর্ণ, আমরা কিন্তু বর্ণ হিসেবে ব্যবহার করি, তাই না? বর্ণ হিসেবে ব্যবহার করি, কিন্তু এটা কিন্তু কোনো ধ্বনি নয়, ঠিক আছে? এটা কিন্তু মৌলিক মৌলিক ধ্বনি নয়। তবে রস্বস্বর, রস্বস্বরের চারটি, স্বরীয়, রস্বই, রস্যু আর রি। এগুলো উচ্চারণটা কি দ্রুত হয়, মানে কম কম উচ্চারণ হয়, ঠিক আছে? দ্রুত এবং কম উচ্চারণ হয়, এই জন্য আমরা স্বরীয়, রস্বই, রস্যু এবং রিকে আমরা রস্বস্বর বলবো, ঠিক আছে? তারপর দীর্ঘস্বর, দীর্ঘস্বর ষাটটি, মানে এই চারটি বাদ দিয়ে আর যেগুলো আছে যেমন সরিয়া, দীর্ঘই, তারপরে এটা দীর্ঘ ও হবে, হ্যাঁ এটা দীর্ঘ ও হবে, তারপরে এ, ওই, ও এই ষাটটি কি, এই ষাটটি হচ্ছে দীর্ঘস্বর। তাই রস্বস্বর হচ্ছে চারটি আর দীর্ঘস্বর হচ্ছে ষাটটি, মোট কয়টি হলো? মোট হচ্ছে 11টি হলো। আর হচ্ছে দীর্ঘস্বর হচ্ছে দীর্ঘক্ষণ উচ্চারণ করা যায়, হ্যাঁ। রস্বস্বর হচ্ছে কম উচ্চারণ করতে হয়, দীর্ঘস্বর হচ্ছে দীর্ঘক্ষণ উচ্চারণ করতে হয়। আর অর্ধস্বর হচ্ছে চারটি। এই রস্বস্বর আর দীর্ঘস্বরের মধ্যে এমন চারটি বর্ণ আছে যেগুলো হচ্ছে কি হয়, যেগুলো হচ্ছে অর্ধস্বর হিসেবে ব্যবহৃত হয়, যেমন কি রস্বই, রস্যু, এ ও। রস্বই, রস্যু, এ ও, এটা কখনো কখনো অর্ধস্বর হিসেবে ব্যবহৃত হয়, মানে কি এই কম স্বর, এই কম উচ্চারণ আর বেশি উচ্চারণের মাঝামাঝি, কম উচ্চারণ আর বেশি উচ্চারণের মাঝামাঝি যেটা আছে সেটাকে অর্ধস্বর বলবো। এই রস্বই, রস্যু, এ ও কখনো কখনো অর্ধস্বর হিসেবে উচ্চারণ হয়। তাহলে হচ্ছে রস্বস্বর চারটি, দীর্ঘস্বর হচ্ছে ষাটটি। এই রস্বস্বর এবং দীর্ঘস্বরের মধ্যে চারটি বর্ণ আছে যেগুলিকে অর্ধস্বর হিসেবে ব্যবহৃত কখনো কখনো হয়। আচ্ছা, তারপরে যে উচ্চারণ স্থান অনুযায়ী কেন্দ্রীয় স্বরধ্বনি কয়টি? একটি। কেন্দ্রীয় হচ্ছে একটি, সরিয়া, মানে মধ্য যেটা বললাম, ওই যে মধ্য বললাম না, যখন চারটা পড়ালাম, মধ্য যেটা আছে সেটা, চার্ট পড়ালাম, এই যে এটা মধ্য আছে না, এই মধ্যটা হচ্ছে কেন্দ্রীয়, ঠিক আছে? সেটা হচ্ছে কি, সরিয়া। পরীক্ষাটাও আসতে পারে কিন্তু। তারপরে হচ্ছে সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত স্বর কি? 10টি, সরিয়া বাদ দিয়ে। সরিয়া কীভাবে নির্বর্ণ বলা হয়? সংক্ষিপ্ত ব্যঞ্জন বর্ণ, ব্যঞ্জন ফলা, ব্যঞ্জন বর্ণে যে ফলা আছে, আমরা স্বরবর্ণে কার বলেছিলাম না 10টি, স্বরবর্ণে কার করে 10টি, আকার, ওকার, ইকারেও 10টি আছে। তো এরকম ব্যঞ্জন বর্ণেরও কয়েকটি ফলা আছে আর কি, যেমন হচ্ছে এইগুলা, এই 6টি, ঠিক আছে? তাহলে ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত কী বলে ফলা বলা হয়? যেমন বললাম শ্মশান, ময় যুক্ত হয় না, শ্মশান বলি না, শ্মশান বানান তো কি, ম যুক্ত হলো না, তাহলে মটা কি, ম ফালা। তাহলে ম ফালা, যে ম ফালা, ম ফালা, ন ফালা, জ ফালা, র ফালা, ব ফালা, ল ফালা। তো এগুলো ফলা হিসেবে ব্যবহৃত হয় 6টি। তাহলে ফলা আছে কয়টি? 6টি, ঠিক আছে? ব্যঞ্জন বর্ণ 39টি আমি পড়েছি, ব্যঞ্জন ধ্বনি সংখ্যা 30টি পড়েছি, বর্গীয় বর্ণ 25টি এটাও পড়েছি, বর্গীয় ধ্বনি সংখ্যা 23টি, এটা কিন্তু এটাও দেখলাম, ঠিক আছে? বর্গীয় বর্ণ কয়টি? ক থেকে ম পর্যন্ত 25টি, কিন্তু বর্গীয় ধ্বনি কয়টি? 23টি। এই যে ইও আর হচ্ছে মূর্ধন্য কি বাদ, কারণ এগুলো কি, এগুলো শুধু বর্ণ, ধ্বনি নয়। তবে নাসিক্য ব্যঞ্জন, নাসিক্য বর্ণ কয়টি? 60টি, নাসিক্য বর্ণ হচ্ছে 60টি। তারপর হচ্ছে গ্রীষ্মধ্বনি, আচ্ছা গ্রীষ্মধ্বনি আমি একটু পরে বলছি, ঠিক আছে? একটু পরে বলছি গ্রীষ্মধ্বনি আর হচ্ছে স্পর্শ ব্যঞ্জন, এই 23 নম্বর 24 নম্বরটা মনে রাখো, 23 নম্বর 24 নম্বরটা আমি একটু পরে বলছি। তো নাসিক্য ধ্বনি কয়টি? নাসিক্য ধ্বনি হচ্ছে 3টি, নাসিক্য বর্ণ কয়টি? 60টি, আর নাসিক্য ধ্বনি কয়টি? 3টি। কারণ কি বলতো, এই যে এটা বাদ, এটা বাদ, এটা বাদ, আর হচ্ছে এটা বাদ, এগুলো কি, এগুলো বর্ণ কিন্তু ধ্বনি নয়। তা ধ্বনি কয়টি? 3টি, এই 3টি, আর বর্ণ হচ্ছে সবগুলোই। তো পার্শ্বিক হচ্ছে কয়টি? পার্শ্বিক হচ্ছে একটি, সেটা হচ্ছে ল। তার কম্পিত ধ্বনি বা কম্পজাত কয়টি? একটি, সেটা হচ্ছে র। তরল বর্ণ হচ্ছে র আর ল। তবে তাড়িত বর্ণ বা তাড়নজাত বর্ণ কয়টি? 2টি, ডয়সন্ধ আর ঢয়সন্ধ, এটা আমি দেখেছি। তবে শীষ বর্ণ 4টি, তালবশ, মূর্ধন্য ষ দন্ত স, শীষ বর্ণ, এটা আমরা দেখেছি। আর শীষ ধ্বনি কয়টি? 3টি, এটা আমরা দেখেছি। এই যে মূর্ধন্য ষ বাদ যাবে। শীষ বর্ণ কয়টি? 4টি, বর্ণ 4টি হলো। এই 4টি বর্ণের মধ্যে মূর্ধন্য ষ কিন্তু কোনো বর্ণ নয়, ধ্বনি নয়, তাই না? এই শুধু বর্ণ, কোনো ধ্বনি নয়, তাহলে মূর্ধন্য ষ বাদ, এই কয়টি হলো? 3টি হলো। তো শীষ বর্ণ কয়টি? 3টি, তালবশ, দন্ত স, আর হচ্ছে মূর্ধন্য ষ। এই 3টি হচ্ছে শীষ বর্ণ, কারণ শীষ হয়। আর এই শীষ বর্ণের মধ্যে মূর্ধন্য ষ কি কোনো ধ্বনি নয়, এটা কি শুধু বর্ণ। তাই ধ্বনি বাদ গেল, তাহলে কয়টি হলো? শীষ ধ্বনি সংখ্যা কয়টি? 2টি, শীষ বর্ণ 3টি, শীষ ধ্বনি হচ্ছে 2টি। তো অন্তস্থ বর্ণ কয়টি? 4টি। আর অন্তস্থ বর্ণের মধ্যে এই যে অন্তস্থ জ আছে, যেটা কি, এটা বর্ণ কিন্তু ধ্বনি নয়। তাহলে অন্তস্থ ধ্বনি কয়টি? 3টি, এই অন্তস্থ বাদ গেল। অযোগবাহু বর্ণ কয়টি? 2টি, এটা আমরা দেখে এসেছি। তো পরশ্রী বর্ণ 3টি, পরশ্রী বর্ণ 3টি, অনুস্বর, সরি, অনুস্বর, বিসর্গ আর কি বলতো, চন্দ্রবিন্দু, চন্দ্রবিন্দু এখানে আসে নাই, চন্দ্রবিন্দু। আর বর্ণের অতিরিক্ত চিহ্ন হচ্ছে 2টি, বর্ণের অতিরিক্ত চিহ্ন হচ্ছে 2টি, এটা হসন্ত আর হচ্ছে রেফ, হসন্ত আর রেফ, ঠিক আছে? হসন্ত আর রেফ।
ওকে। আর হচ্ছে এখানে আমি বিস্তারিত যে ব্যাখ্যাটা সেই ব্যাখ্যাটা দিয়েছি, তোমরা একটু এটা দেখে নিবা, এটা সহজ তেমন কিছু না। তারপরে আসি হচ্ছে এখানে আমরা হচ্ছে ঘিষ্টধ্বনি আর হচ্ছে স্পর্শ ব্যঞ্জন, এটা দিয়ে আমরা শেষ করব। তাহলে ঘিষ্টধ্বনি বা ঘিষ্ট ব্যঞ্জনের কয়টি? 4টি। আর স্পর্শ ব্যঞ্জন হচ্ছে 16টি। স্পর্শ ব্যঞ্জন আর ঘিষ্ট বর্ণ বা ব্যঞ্জন, এটা মনে রাখো। তো এই যে আমরা এখানে পড়েছি, তো এইখানের মধ্যে যে এই যে ক থেকে ম পর্যন্ত, এটার মধ্যে যে এই যে চ, ছ, জ, ঝ আছে না, এটাকে হচ্ছে ঘৃষ্ট ব্যঞ্জন বলা হয়। ঠিক আছে, ঘৃষ্ট ব্যঞ্জন বলা হয় এই 4টিকে। তাহলে আমরা জানি ক থেকে ম পর্যন্ত কয়টি আছে? মোট 25টি আছে। ক থেকে ম পর্যন্ত মোট 25টি আছে না? মোট 25 আছে। তো এই 25টির মধ্যে এই 5 নম্বর বর্ণগুলো বাদ যাবে। 5 নম্বর বর্ণগুলো বাদ দাও, তাহলে কয়টি থাকলো? তাহলে 25টির মধ্যে যদি এই 5টি বাদ দিলে কয়টি থাকলো? 20টি থাকলো। 20টি, তাই না? 20টি। তো এই 20টির মধ্যে এই যে 4টি, এই 4টি চ, ছ, জ, ঝ, এগুলো হচ্ছে ঘৃষ্ট ব্যঞ্জন বলা হয়। ঘৃষ্ট। তাহলে 4 বাদ দিলাম, তাহলে থাকলো কয়টি? 16, তাই না? 16 থাকলো। এই 16টি হচ্ছে কি? এই যে ক, খ, গ, ঘ, তো ট, ঠ, ড, ঢ, এগুলো কি? এগুলোই হচ্ছে স্পর্শ ব্যঞ্জন। ঠিক আছে? তাহলে ক থেকে ম পর্যন্ত 25টি কি? 25টি কি? ক থেকে ম পর্যন্ত 25টি হচ্ছে বর্গীয় বর্ণ। বর্গীয় বর্ণ হচ্ছে 25টি। আর বর্গীয় ধ্বনি কয়টি? 23টি। এখানে হচ্ছে এই যে ইউ আর মূর্ধন্যটা বাদ যাবে, গেল। তারপরে হচ্ছে আহ, স্পর্শ ব্যঞ্জন। স্পর্শ ব্যঞ্জনের মধ্যে এই 5 নম্বর বর্ণগুলো বাদ যাবে, মানে ইও, উ, মূর্ধন্য ম, 5 নম্বর বর্ণগুলো বাদ যাবে। বাদ গেলে করে থাকে? 20টি থাকে, তাই না? 20টি থাকে। তো এই 20টির মধ্যে এই চ, ছ, জ, ঝ, 4টি কি? ঘৃষ্ট ব্যঞ্জন। তাহলে এই ঘৃষ্ট ব্যঞ্জন যদি বাদ দিই তাহলে কয় থাকে? 16 থাকে। 16টি থাকে। এই 16টি হচ্ছে কি? স্পর্শ ব্যঞ্জন। ঠিক আছে, আশা করছি তোমরা বিষয়টা ধরতে পেরেছো। তো এই ছিল আজকে আমাদের ক্লাস। যদি ক্লাসে কোনো সমস্যা হয় তাহলে হচ্ছে আমাকে ইনবক্সে নক করো। ইনবক্সে নক করলে আমি তোমাদের আমার সাধ্য অনুযায়ী বোঝানোর চেষ্টা করবো। ঠিক আছে, সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালোভাবে পড়াশোনা করো। সবার জন্য শুভকামনা।